গল্প ভাঙ্গা দেবদূত লেখনীতে রুমি আক্তার রুবি। পর্ব ৬। সন্ধ্যে ৭টা। চারদিকে এখন হালকা অন্ধকার ঘনিয়ে আসছে। মানুষ, পশু পাখি সবাই পালাক্রমে নিজের আস্তানায় ফিরছে। আজিম আর ঐশ্বর্য পাটুরিয়া বাড়িতে ফিরছে। এই তো কিছুক্ষণ হলো। নিজেদের রুমে গিয়ে চোখ মুখে পানি ছিটিয়ে আবার বেরিয়ে পড়ল তারা। উদ্দেশ্যে বাবার কক্ষে। বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এখন তাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। হাতে সময়ও যে খুব কম, বেশি একটা নেই। না জানি কখন কি হয়। যুগ জামানাটাও যে খুব একটা ভালো না। আমজাদ পাটুরিয়া এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। মেয়ের নিখোঁজ হওয়ার পরে তিনি যেই শকটা পেয়েছিলেন তা থেকে এখন মোটামুটি কিছুটা বের হতে পেরেছেন। এখন আর তার ভেঙে পড়লে চলবে না। একমাত্র মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। তিনি ব্যতীত আর কেউই বা আছে তার মেয়ের? আপন বলতে তো এক বাবাই আছে। যদিও এই চরম সত্য তিনি অনেক দেরিতে অনুধাবন করেছেন। তবুও যতদিন হায়াত আছে মেয়ের মাথায় বটগাছের মতো ছায়া হয়ে পাশে থাকবেন, আর চোখের আড়াল হতে দিবেন না। আজিম, ঐশ্বর্য, আবির বাবার ঘরে প্রবেশ করল। এখনো তাদের বাবা বালিশে হেলান দিয়ে আছেন, যেন মহা চিন্তায় বিভোর তিনি। আজিম চট করে গেল বাবার কাছে। তার পিছনে পিছনে আবিরও গেল। আজিম, বাবা, আপনার শরীর এখন কেমন আছে? আমজাদ পাটুরিয়া আজিমের কথা শুনে ছেলেদের দিকে তাকালেন। ছেলের কথার প্রেক্ষিতে তিনি না বলে পাল্টা প্রশ্ন করলেন। তার কথাই ছিল প্রচুর অসহায়তা। আমজাদ পাটুরিয়া, মেয়েটার খোঁজ পেলি? আবির আর ঐশ্বর্য আড়ালের চোখের পানি মুছে নিল। তাদের বাবার মতো এমন একজন শক্তপোক্ত একটা পুরুষকে আজকে কতই না অসহায় লাগছে। তারা কখনোই নিজের বাবাকে এতটা স্তব্ধ ও অসহায় অবস্থায় দেখেনি। এখানে সবার চেয়ে বয়সে ছোট ঐশ্বর্য। তার কাছে পিতার এই অসহায়ত্ব সহ্য হলো না। ঐশ্বর্য, বাবা, আমরা খোঁজ পেয়েছি। নূরজাহান এখন ঢাকায় আছে। আপনি চিন্তা করবেন না, আমরা যত দ্রুত সম্ভব ওকে বাড়িতে নিয়ে আসব। আবির, বাবা, আপনি চিন্তা করবেন না। এখন চলুন, কিছু খাবেন। সেই বাড়ি আসার পর থেকে দেখছি আপনি কিছুই মুখে নেননি। বড় ভাইয়া, তুমিও কিছু বলো না বাবাকে। আবিরের কথায় আজিমের টনক নড়ল। সত্যি তো, এভাবে থাকলে তো বাবা অসুস্থ হয়ে পড়বেন। তখন কোন দিকটাই বা সামলাবে সে? আজিম, বাবা, চলেন, কিছু খাবেন। আমাকেও ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে।
আমজাদ পাটুরিয়া, আমার যে গলা দিয়ে ভাত নামবে না রে বাবা, না জানি মেয়েটা খেয়েছে কি না, সে তো বাহিরে থাকার মেয়ে না। আচ্ছা ঐশ্বর্য, তুই যে বললি নূরজাহান ঢাকায় আছে, কোথায় আছে তা জানতে পারলি? কার কাছে আছে? সেখানে তো তার আত্মীয় স্বজন বলতে কেউই নেই। আচ্ছা, কেউ কি ছিল তার সাথে? শেষের কথাটি কিছুটা সন্দেহ মিশ্রিত কণ্ঠে বললেন আমজাদ পাটুরিয়া। বলা তো যায় না, হয়তো তার মেয়ের কোনো পছন্দ ছিল, সেই ছেলের হাত ধরেই পালিয়েছে বিয়েবাড়ি থেকে। এখন তো এসব হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু একজন মন্ত্রীর মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যাওয়ার সাহস আদৌ কি কারোর আছে? যা এক বাক্যে পুরো চট্টগ্রাম কাঁপে। তার মেয়েকে ভাগিয়ে নিয়ে যাওয়ার দুঃসাহসিকতা কে দেখাবে? ঐশ্বর্যের উত্তর দেওয়ার আগেই আজিম বলল, নূরজাহানের সাথে কেউ ছিল না বাবা, সে একাই বাস ধরে ঢাকায় গিয়েছে। কার কাছে আছে বা কোথায় আছে তা তো জানি না, কিন্তু আপনি এতে চিন্তা কেন করছেন? আমি যাচ্ছি তো ঢাকায়, নাকি? চিন্তা করবেন না, এখন চলুন, কিছু খাবেন? না, আমজাদ পাটুরিয়া ও এক কথার মানুষ, তিনি ছেলেদের সাথে খেতে গেলেন না। আজিমও আর বেশি জেদ করল না, ভাইদের নিয়ে বাবার কক্ষ ত্যাগ করল। এক্ষেত্রে মনিকা পাটুরিয়াও ছেলেদের খেতে ডাকলেন। তাই সময় ব্যয় না করে তারাও খেতে বসল। খাবার টেবিলটা আজকে অনেক দিন পর ফাঁকা ফাঁকা লাগছে তাদের কাছে। বাড়ির কর্তা যে নেই, তাই হয়তো এই পরিবর্তন। এতক্ষণে আকাশও খাবার টেবিলের কাছে উপস্থিত হলো। আয়না পাটুরিয়া একমাত্র ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত, আর মনিকা পাটুরিয়া 3 ছেলেকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছেন। তাদের ভাবখানা দেখে এমন মনে হয়েছে বাড়িতে যেন কিছুই হয়নি। তাদের চোখে কোনো চিন্তার লেশমাত্রও নেই। 3 ভাই বড় বড় আশ্চর্য হচ্ছে সবাই এই অধঃপতন দেখে। সত্যি মানুষের কতই না রস ও রূপ, তবুও নিঃশব্দে খেয়ে উঠল তারা। মায়ের শত প্রশ্নের উত্তর না দিয়েই খাবার ও পানি নিয়ে বাবার ঘরে গেল। হাতে প্লেটটি টেবিলের উপরে রেখে বাবার উদ্দেশ্যে বলল, আজিম বাবা, এখনো এখানে খাবার রাখা আছে, প্লিজ খেয়ে নেবেন। আর আমি কিছু লোক নিয়ে ঢাকার দিকে রওনা হচ্ছি। রাস্তায় যে অবস্থা, সকাল হওয়ার আগেই ঢাকায় হয়তো পৌঁছে যাব। আপনি নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আবির ঐশ্বর্য তোমরা এখানেই থাকবে। ঐশ্বর্য, কিন্তু ভাই? তাই বলে তুমি একাই যাবে? আমিও সাথে যাই। আজিম, ঐশ্বর্য, বাচ্চাদের মতো কথা বলা বাদ দাও। আমি ছোট বাচ্চা নই, আর আমার সাথে তো আরও ছেলেপুলেরা থাকছেই। তোমরা দুজন এখানেই বাবার সাথে থাকো। কিছুক্ষণ নীরবতার পর বাবা
আমি তাহলে আসছি। আমজাদ পাটুরিয়া। রাতের পথ, দেখে শুনে যাবি। আর হ্যাঁ, আমার মেয়েকে কিন্তু আমার চাই। ঠিক আছে বাবা, আল্লাহ হাফিজ। আল্লাহর এই অতল দুনিয়ায় সবাই অসহায়। ছোট এক টুকরো কাগজ নিয়ে সন্ধ্যায় রাস্তায় চলছে এক রমণী, যার পুরো শরীর কালো বরখায় মোড়ানো। কালো চোখ দুটিও দেখার জোর নেই। চাল চালানেই ফুটে উঠেছে এক আল্লাহর বীর নারীর প্রতিরূপ। কিন্তু প্রশ্ন হলো, এমন একজন নারী ভর সন্ধ্যায় একা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? ভদ্রঘরের মেয়েরা তো এই সময় একা ঘরের বাহিরে যায় না। তাহলে? রমণীটি শূন্য মস্তিষ্ক নিয়ে হাঁটতে হাঁটতে নিজের বাসস্থানের দিকে যাচ্ছে। তার না আছে দিন দুনিয়ার খেয়াল, না আছে নিজের। বারবার হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে পৌঁছে যাচ্ছে, যার দারুণ রাস্তায় চলাচল কৃত চালকদের বিরক্তিত হচ্ছেন বটে। কেউ কেউ চেঁচিয়ে বলছেন দেখে হাঁটতে, তো কেউ উগ্র ভাষায় গালিগালি করছে। কিন্তু এই মেয়ের কি সেদিকে খেয়াল আছে? সে তো এক যান্ত্রিক রোবটের মতো চলছে। কিছু পথ হেঁটেই মেয়েটি হঠাৎ থেমে গেল। চোখ ঘুরিয়ে বাম দিকে তাকালো। এই তো এক সাদা বিল্ডিং দেখা যাচ্ছে। এই বিল্ডিংয়ের ৬ নম্বরে ফ্লোর সে থাকে। কিন্তু এখন সে বাসায় ঢুকবে কিভাবে? কিভাবে দেখাবে এই মুখ? আচ্ছা, কেউ কি মেনে নিবে তাকে? সমাজ তো কলঙ্কিনী বতী বলবে তাকে। এই সমাজে কি আর তার ঠাঁই হবে? মেয়েটি আর ভাবতে পারল না। ভাবনার আজ দলা পাকিয়ে গেছে তার। তবুও হার মানল না। নিজের শরীরটাকে টেনে নিয়ে গেল বিল্ডিংয়ের ভেতর। কোনো মতে লিফটে চড়ল। আর কান্নাদের দাবিয়ে রাখতে পারল না। লিফটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই হাউমাউ করে কেঁদে উঠল। লিফট থামল, দরজাও খুলল। কিন্তু তার কান্না বেগ পেল না। উচ্চস্বরে কাঁদতে লাগল। প্রাণপণে ছুটে আসলো হায়াত নামক একটি মেয়ে। নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে কাঁদতে দেখে জড়িয়ে ধরল। এতক্ষণে সে বান্ধবীর অপেক্ষায় বাহিরে দাঁড়িয়েছিল। কিন্তু প্রিয় বান্ধবীকে এভাবে দেখবে কল্পনাও করেনি সে। হায়াত, এই জান্নাত, কাঁদছিলি কেন? কি হয়েছে বোন? তুই তো হসপিটালে গিয়েছিলি না? এভাবে এখানে কেন? কি হয়েছে বল? এত প্রশ্নের উত্তর জান্নাত দিতে পারল না হায়াতকে। উল্টো হায়াতের গলা ধরে বিলাপ করতে লাগলো। জান্নাত, বোন, আমি তো এমনটা চাইনি। কেন হলো আমার সাথে এমন? আমি কি করে মুখ দেখাবো সবাইকে? হে আল্লাহ, এ কোন পরীক্ষা নিচ্ছেন আমার? কি দোষ ছিল আমার? আমায় মেরে ফেলুন হে খুদা। শেষ করে দিন আমার মতো কলঙ্কিনী নারীকে। হায়াত জান্নাতের কথায় অর্থ বুঝতে অক্ষম। তাই লিফট থেকে টেনে বের করে আনলো জান্নাতকে। কোনো মতে লক খুলে ফ্ল্যাটে ঢুকলো। কিন্তু জান্নাতকে আর ধরে রাখতে পারল না সে। জান্নাত
কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। হায়াত বার কয়েক জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু উত্তর পেল না। তখনই হায়াতের দৃষ্টি গেল জান্নাতের হাতের দিকে। জান্নাতের হাতের মুঠোয় চিপে ধরে আছে একটি কাগজ। সে কাগজটি জান্নাতের হাত থেকে কোনো মতে বের করে নিজের চোখের সামনে ধরল। পরক্ষণেই হায়াতের চোখগুলো বড় বড় হয়ে গেল। এ কি দেখল সে? তুই প্রেগনেন্ট? জান্নাতের কান্নার বেগটা হয়তো আরও একটু জোরালো হলো। কান্নার ফলে হেসকি চলে আসছে তার। জান্নাত, এবার আমি কি করব বোন? না, তুই বল না। এবার আমি কি করব? আমার এই অবুঝ অজন্মা বাচ্চাটাকে নিয়ে আমি কই যাব? বল না। আচ্ছা, আত্মহত্যা তো পাপ, তাই না? আমি আজকে একটা পাপ করব। আমি আর বাঁচতে পারবো না এভাবে, আর পারবো না, সত্যিই পারবো না। হায়াত জানের কথায় এই মুহূর্তে জান্নাতের দিন দুনিয়া ঠিক নেই। সে এখন পাগলামি করবেই, কিন্তু এভাবে ভেঙে পড়লেও যে চলবে না। অন্তত পেটের বাচ্চাটার কথা তো ভাবতে হবে। হায়াত একটি বড় নিঃশ্বাস নিল। আগে নিজেকে ধাতস্থ করল। হায়াত, দেখ বোন, এসব তোর তো কোনো দোষ নেই, আর না দোষ আছে তোর পেটে থাকা বাচ্চাটার। ও তো নিষ্পাপ। নিজেকে শক্ত কর। ভুলে যাস না তুই এখন কারোর মা হতে চলেছিস। জান্নাত ধুকরে কেঁদে উঠল। সে জানে তার সন্তান নিষ্পাপ, কিন্তু তারই বা কি করার আছে? এই সমাজ যে তার অবুঝ শিশুকে মেনে নিবে না কখনো। বাবা ছাড়া সন্তানকে কেই বা স্বীকৃতি দিবে? এই সমাজ যে বড্ড খারাপ। কিভাবে বাঁচবে সে তার সন্তানকে এই সমাজ থেকে? জান্নাত, আচ্ছা বলতো, আমার জীবন বরবাদ করে সে কি পেল? সে তো ক্ষণিকের জন্য দেহের সুখ, এর বিনিময়ে ধ্বংস দিল আমার জীবন। কেন কলঙ্কিনী করলো আমায়? তার কি ঘরে মা বোন নেই? আমি কেন? তার পরিবারের উপর আমার হায় লাগবে দেখিস। সেও জীবনে নিজের মা বোনকে সুখী দেখতে পারবে না। জান্নাতের কথাই চার দেওয়ালের মাঝেই বাজতে থাকলো। আকাশ, প্রকৃতি, চাঁদ সবাই আজকে জান্নাতের দুঃখের সাক্ষী। একদিন নিশ্চয়ই তার দুঃখ সয়ে যাবে, কিন্তু পৃথিবীতে বাস করা লোকদের প্রতি এই রাগ কমবে না। আচ্ছা, আল্লাহ কি তাদের মতো মেয়েদের দেখে না? দেখে তো, অবশ্যই দেখে। তাহলে সাহায্য করে না কেন? এত পরীক্ষা যে আর সহ্য হয় না। কবে এই পরীক্ষা শেষ হবে? সন্ধ্যা কেটেছে সেই অনেকক্ষণ। নূরজাহানও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ। তাই নূরজাহান রুমগুলো থেকে শুরু করে পুরো বাড়িটা একবার ঘুরে দেখল। সত্যি এখন অপূর্ব লাগছে সব কিছু। কি সুন্দর পরিষ্কার, ঝকঝকে তকতকে, একেবারে মনোমুগ্ধকর। যদিও বাড়িতে ব্যবহারকৃত কালো মার্বেলের জন্য বাড়িটা দেখতেও কালো কালো দেখায়। আর এই কালো ভাবখানা নূরজাহানের বারবার চোখে লাগছে। যদিও বাড়ি তো তার না, সে তো এখানকার অস্থায়ী কাজের লোক।
তার এত চোখ না ধরলেও চলবে। বাড়িটা একটা চক্কর মেরে সে কিচেন থেকে নিচে আসলো। সেই সকাল থেকে একটা কেক খেয়ে আছে সে, যদিও আকারে কেকটা যথেষ্ট পরিমাণে বড় ছিল, যার জন্য এতক্ষণ খিদেরা লুকিয়েছিল। কিন্তু বাঙালিরা তো ভাতে বাঙালি, ভাত ছাড়া কি চলে? আর এদিকে এই লোকের বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। নূরজাহানের মাথায় বারবার একটা প্রশ্ন আসলো, যদি বাড়িতে খাবারই না থাকে তাহলে এই লোক খায় কি? পানি খেয়ে থাকে নাকি? নূরজাহান আর একবার কিচেনে গেল তল্লাশি চালাতে, যদিও ফলাফল সে জানে, তবুও একবার দেখে নিল কি হয়। নূরজাহানের কিচেনে ঢোকার সাথে সাথেই বাড়ির দরজা খুলে গেল। দু হাতে দুটি বাজারের ব্যাগ হাতে কবির ড্রয়িং রুমে ঢুকল। গলার স্বর সর্বোচ্চ করে একটা ডাক দিল, ওই রেড লাইট এরিয়া। এতক্ষণে আওয়াজ পেয়ে নূরজাহানও কিচেন থেকে বেরিয়ে আসলো। কবিরের থেকে তুলনামূলক দূরে দাঁড়িয়ে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। ওই এদিকে আয়। নূরজাহান বাধ্য মেয়ের মতো কবিরের নিকটে গেল। না যে উপায় আছে নাকি? এই লোকের যে মুখের ভাষা খারাপ, তার উপর আবার কথায় কথায় হাত পা চালায়। নূরজাহান কবিরের কাছে থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। কবির বুড়ো কুঁচকে তাকালো সেই দিকে। কবির নূরজাহানকে ডেকেছে বাজারের ব্যাগ নিতে, কিন্তু এই এত দূরে দাঁড়িয়ে আছে যেন তার কাছে আসলেই মেরে ফেলবে। অদ্ভুত। কবির দু এক পা এগিয়ে নূরজাহানের সামনে বরাবর দাঁড়ালো। ব্যাগ দুটো নূরজাহানের হাতে দিয়ে কাট কাট গলায় বলল, আমার ক্ষুধা লাগছে, 5 মিনিটের মধ্যেই খাবার চাই। এই ব্যাগগুলোতে কিছু বাজার আছে। কবিরের কথা শেষে হনহন করে নিজের রুমে চলে গেল। আর এইদিকে নূরজাহান অসহায়ের মতো তাকিয়ে আছে কবিরের দিকে। ব্যাগ দুটো হাত থেকে সেই কবেই পড়ে গেছে। এই এত ভারী ব্যাগ কবির এতক্ষণ কিভাবে দৌড়েছিল সেটা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। এগুলো ব্যাগ না বলে ছোট করে বস্তা বলা যায়। আর উপায় না দেখে নূরজাহান এক প্রকার টেনেই ব্যাগগুলোকে কিচেনে নিয়ে গেল। কিচেন পর্যন্ত এনেই এক এক করে দেখতে লাগলো কি আছে। ব্যাগ খুলতেই তাতে হাতে গোনা 4টির মতো বাসমতি চালের প্যাকেট পেল, সাথে সব ধরনের মশলা অল্প পরিমাণেরও, যেমন তেল, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদির সাথে কিছু বাড়তি মশলাও, কিছু পানি ভর্তি সুন্দর বোতল। আর দ্বিতীয় ব্যাগেও অনেকটা পরিমাণের মাংস, কিছু কাঁচা বাজার আর অনেক কিছু। নূরজাহান বাকি বাজার দেখার সময়ই পেল না। যা আছে তা মোটামুটি রান্না করার জন্য যথেষ্ট। এসব দেখেই নূরজাহানের মুখে হাসি ফুটল। আর যাই হোক না কেন, না খেয়ে থাকতে হবে না। নূরজাহান মনে মনে ভেবে ফেলল সে বিরিয়ানি বানাবে। তাই যদি বসা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু
চারদিকে চোখ ঘোরালো। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি? গল্প ভাঙ্গা দেবদূত। লেখনীতে রুমি আক্তার রবি। পর্ব ৭। এমন বাজার দেখেই নূরজাহানের মুখে হাসি ফুটল। আর যাই হোক, না খেয়ে থাকতে হবে না। নূরজাহান মনে মনে ভেবেও ফেলল সে বিরিয়ানি বানাবে। তাই সে বসা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু চারদিকে চোখ ঘোরাতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি? সে যে রান্না করবে, কিন্তু কিসে? রান্নাঘরে তো একটা হাঁড়ি পাতিলও নেই। এবার কিসে রাঁধবে সে? বাসনকোসন ছাড়া কি আদতেও রান্না সম্ভব? নূরজাহান কিচেনে একবারও চিরুনি তল্লাশি চালালো, কিন্তু ফলাফল শূন্য। যদিও সে আগে থেকে জানতো কিচেনে কোনো বাসনকোসন নেই, কারণ পরিষ্কার তো কিচেন সেই করেছে। কিন্তু এত সব বাজার দেখে খুশিতে সে এই কথাটি ভুলেই বসেছিল। নূরজাহান বোঝে না এই পুরুষ মানুষ নাকি অন্য কিছু। কোন মানুষের কিচেনে বাসন থাকে না? নূরজাহানের মনে বারবার একই প্রশ্ন জাগলো। আচ্ছা, এই লোক কি সত্যি কোনো ভ্যাম্পায়ার বা জিন? কিন্তু তার প্রশ্নের উত্তর আদতেও মিলল না। নূরজাহান বুঝতে পারছে না এখন সে কি করবে। তার ইচ্ছে করছিল ওই পাগল লোকটার কাছে যেতে, জিজ্ঞেস করতে চেয়ে রাঁধবে কিসে। কিন্তু নূরজাহানের এই সাহস হলো না। সন্ধ্যার আগেই যে চুল ধরে মারটা মেরেছিল, সেটা এখনো মনে আছে তার। তারপর আর কার হিস্মিত হবে সেই পুরুষের সামনে দাঁড়ানোর। নূরজাহান কয়েক মিনিট ঝুম মেরে একই জায়গায় দাঁড়িয়ে থাকলো, কিন্তু এভাবেই আর কতক্ষণ? লোকটি তো বলেই দিয়েছে তার ৫ মিনিটের মধ্যে খাবার চাই। এখন কি হবে? এই লোক খাবার না পেয়ে যদি আবারও মারধর করে? না না, এই লোকের সাথে কথা তো বলতেই হবে। নূরজাহান এক এক করে পা বাড়ালো কবিরের কাছে যাওয়ার উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে উপরে উঠল, ঠিক কবিরের ঘরের সামনে বরাবর দাঁড়ালো। এবার আর আগের মতোই দরজায় টোকা দিল না। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বাহিরে থেকেই হাঁক ছেড়ে বলল, শুনছেন? এই যে শুনছেন, দরজাটা একটু খুলুন প্লিজ। এতক্ষণ কবির শাওয়ার নিচ্ছিল। তার অভ্যাস কোনো স্থান থেকে আসলে আগে গোসল করবে, তারপর বাকি কাজ। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এই তো কেবল গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। তার গোসল করা প্রায় খুব জলদি হয়, কিন্তু ওয়াশরুম থেকে বের হতেই নূরজাহানের কণ্ঠস্বর তাকে প্রচণ্ড বিরক্ত করল। তবুও ভাবল, এত জলদি এই মেয়ের রান্নাও হয়ে গেল। কিন্তু তার এ কথা বিশ্বাস হলো না। তাই তো টাওয়ালটা বিছানায় এক প্রকার ছুঁড়ে মারল। তারপর দরজার দিকে এগিয়ে এসে দরজাটি খুলে দিল। নূরজাহান ও কবিরকে দেখে আরও একটু পিছিয়ে গেল, কিন্তু কবিরের রাগ থেকেই সে মুক্তি পেল না। কবির এক প্রকার চেঁচিয়ে বলল, ওই রেড লাইট এরিয়া, তোকে বলিনি আমার রুম থেকে দূরত্বে থাকতে? আমার সময় হলে আমি নিজেই নিচে যাব, তবুও কেন আমার রুমের চারপাশে ঘুরঘুর করিস? যে ভয় নিয়ে নূরজাহান এখানে এসেছিল তাই হলো। এই লোক এখনও রেগে আছে। আচ্ছা,
এই মানুষটি কি রাগ ছাড়া আর কিছুই জানে না? তবুও সে নিজেকে ধাতস্থ করে বলছিলাম রান্না করব কিভাবে? এই কথাটি শুনে কবিরের রাগ তরতর বাড়ল। 1 সেকেন্ডের মধ্যে সে নূরজাহানের চুল ধরে পেঁচিয়ে ধারালো। গর্জিয়ে উঠল সে, মজা করিস আমার সাথে? আমাকে কি তোর শেপ বলে মনে হয় যে আমার কাছে এসে জিজ্ঞেস করছিস কিভাবে রাঁধবি? নূরজাহান নিজের চুল ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলে, প্লিজ ছাড়ুন আমাকে। আমি তো এটা বলতে এসেছিলাম যে কিচেনে কিছুই নেই, কিসে রাঁধব? কবি টু শব্দ করল না। সে জানে কিচেনে বাসনকোসন কিছুই নেই, কিন্তু এই কথাটি তার আগে মনে ছিল না। যেহেতু সে কিচেনে যায় শুধু ফ্রিজ থেকে ক্যান বা বিয়ার নিতে, তাই তার কিচেনে অন্য কিছু থাকারও কথা নয়। সব জেনে কবির নূরজাহানের চুলগুলো ছাড়ল না। কেন জানি তার নূরজাহানের চুল হাতে পেঁচিয়ে থাকতে ভালো লাগছে, কিন্তু নূরজাহানের ভালো লাগছে না, তাই শরীর মোড়াচ্ছে। কিন্তু সে কবিরের হাত থেকে নিজের চুল সারাতে অক্ষম। মিনিট কয়েক পরে কবির নিজেই নূরজাহানের চুল ছেড়ে দিয়ে ঘরে গেল। মুক্তি পেয়ে নূরজাহানও খুশি, কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকল না। কবির হয়তো 1 মিনিটও লাগেনি আবার রুম থেকে বেরিয়ে আসতে। কিন্তু এবার কাহিনী কিছুটা ভিন্ন, কারণ এবার কবির এক টুকরো ডায়েরি পাতা ও কলম নিয়ে এসেছে। এখানে ফটফট করে লিখে ফেল কি কি লাগবে, আর বিদায় হ। কবির কাগজটা নূরজাহানের দিকে দিল। নূরজাহানও কাঁপা কাঁপা হাতে কাগজটি নিল। সে দাঁড়িয়েই লিখতে লাগলো। প্রথমে তো হাত কাঁপছিল, কিন্তু নিজেই নিজেকে বারবার বলল, নূরজাহান, এত দূরে পালিয়ে যখন এসেছিস তাহলে তোকে বাঁচতেই হবে, নয়তো এত দূরে আসাটা বিফলে যাবে। এত মোটিভেশনাল কথা ভেবেও কাজের কাজ কিছুই হলো না। এখনো সামানে হাত তার কাঁপছে, কিন্তু তবুও করার কিছু নেই। মাত্র কয়েক মিনিট ব্যয় করে নূরজাহান লিস্ট বানালো। লিস্ট বানানো শেষে তা কবিরের দিকে এগিয়ে দিল। কবির এতক্ষণ নূরজাহানকেই দেখছিল। তার লেখা হয়েছে। কাগজটি তো ছো মেরে নিয়ে নিল। নিজের ফোন বের করে একটা ছবিও তুলল কাগজটির, তারপর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। সময় মতো পেয়ে যাবি, কথাটি বলেই কবির চলে গেল। নূরজাহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবিরের দিকে। পেয়ে যাব মানে? কাগজটি ছিঁড়ে দিল, এখন বলছে পেয়ে যাবে। আচ্ছা, ছবিও তো তুলেনি, তার মানে কি অনলাইনে অর্ডার দিবে? আচ্ছা, এসবও যদি পাওয়া যায় তাহলে বেশিরভাগ অনলাইন স্টোরও তো ভুয়া। তাসমিন জুবায়ের জান্নাত ঘর অন্ধকার করে একা দাঁড়িয়ে আছে, বারবার পেটের হাত বুলাচ্ছে। এখানেই তো আছে একটি নতুন প্রাণ, তার সন্তান, একটি নিষ্পাপ অবুঝ শিশু। জান্নাত বারবার পেটের উপর হাত দিচ্ছে নিজের সন্তানকে অনুভব করার জন্য। তখনই রুমের হায়াত প্রবেশ করলো। হাতড়ে লাইট জ্বালিয়ে দিল সে।
কিন্তু জান্নাত এখনো এক ধান্দাই আছে। রুমে যে কেউ এসেছে, আবার রুমের লাইটও জ্বালিয়ে দিয়েছে, সেদিকে বিন্দুমাত্র তার খেয়াল নেই। হায়াত একটু একটু করে জান্নাতের দিকে এগিয়ে গেল দৃষ্টি আকর্ষণ করার জন্য। জান্নাতকে দুইটা ধাক্কা দিল। জান্নাতও হায়াতের দিকে তাকালো, তারপর চোখ দুটো নিষ্পাপ। হায়াত জান্নাতের চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। তার ভয় লাগছে, তবুও নিজেকে ধাতস্থ করতে করতে বলল, কিছু বলবি জান্নাত? এভাবে চুপ করে থাকিস না। তোর বাবা মাকে ফোন দে, তাদের বিষয়টি বুঝিয়ে বল, নয়তো এভাবে দিন দিন নিজেকে মানসিক রোগী হয়ে যাবি। জান্নাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হায়াতের দিকে। অতীব ঠান্ডা স্বরে বলল, কি মুখ নিয়ে যাব তাদের সামনে? কি বলবো? এটাই বলবো যে আব্বু আম্মু, আমার গর্ভে আমার এই রেস্টিপের সন্তান আছে। আমি কলঙ্কিত, আমি একজন ধর্ষিতা। তোমাদের সন্তানের গর্ভে একটা অবৈধ সন্তান আছে, এটা বলবো? তোর মনে আমাকে কে মেনে নিবে? হায়াতের প্রেক্ষিতে কিছুই বলতে পারল না। চুপচাপ দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ। কিন্তু এভাবেও তো আর থাকা যায় না। এখানে জান্নাতেরই বা কি দোষ? সেই বা কেন একা সাফার করবে? আচ্ছা ঠিক আছে, আমরা কালকে হসপিটালে যেয়ে এই বাচ্চাটাকে অ্যাবর্শন করে দেব। তোর এখানে পুরো জীবন পড়ে আছে। এখন চল, কিছু মুখে দে, আয়। জান্নাত আগে চোখে একবার হায়াতকে দেখে নিল। তুই বলতে চাস আমি নিজেই নিজের সন্তানকে মেরে ফেলি? দেখ, এটা আবেগ দেখানোর সময় নয়। তোর পুরো জীবন এখনো পড়ে আছে। যা হয়েছে এটি খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা। নতুনভাবে সব কিছু শুরু কর, দেখবি সব ঠিক হবে। নিজের সন্তানকে হত্যা করার মতো এতটা নির্মম আমি হতে পারবো না। তোর কোনো আইডিয়া আছে বিনা বাপের সন্তানদের সাথে কেমন আচরণ করা হয়? তুই সিঙ্গেল মাদার হয়েও জীবনেও থাকতে পারবি না। এটা বাংলাদেশ, কেউ তোকে শান্তিতে থাকতে দেবে না। আমি এত কিছু জানি না, জানি শুধু এতটুকুই, আমার গর্ভে যে সন্তান আমার রক্ত, আমার সন্তান, আমি তার বেঁচে থাকার হক মেরে নিতে পারবো না। যতই কষ্ট হোক না, এই দুনিয়ার আলো দেখাবই। নূরজাহান প্রায় অনেকটা সময় ধরে মনমরা হয়ে বসে আছে, কখন ডেলিভারি ম্যান আসবে সে আশায়। এতক্ষণে তার রান্না প্রায় শেষ হয়ে যেত, যদিও করার কিছুই নেই। প্রথমত এই লোক মানুষ নাকি অন্য কিছু তা বোধগম্য হচ্ছে না। আচ্ছা, এ লোক রান্না করে না? রান্না না করলে খায় কি? সব সময় তো আর বাহিরে থেকে খাবার কিনে খাওয়া যায় না। অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে নূরজাহান হাঁটাহাঁটি করলো কয়েক মিনিট, কিন্তু না, কেউ এলো না। তাই সে কিচেনে গেল আবার একবার অনুসন্ধান চালাতে। নবাক এক গাদা জিনিস নিয়ে কবিরের বাড়িতে পা রাখল, যদিও এসব সে নিজে বয়ে আনেনি, লোক দিয়েই এনেছে। কিন্তু গেট থেকে বাড়িতে জিনিসগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব তার, কারণ কবির এখানে একা থাকে আর সে চায় না কেউ তার বাড়িতে আসুক।
নবাব আশেপাশে না দেখেই কিচিং এরিয়ার চলে গেল জিনিসগুলো রাখার একটি জায়গার জন্য। তার হয়েছে যত জ্বালা। এসব দিতে না আসলে সে হয়তো এখন কোনো আবেদনময়ী নারীর বিছানায় থাকতো। রাতটা সে তো এসব করেই কাটায়। তার মতে মেয়ে আর মদ পারফেক্ট ফর নাইট। পুরো বাঙালি একটা বিষয়, বিদেশি মদ দেশি নারী। কিচেনে গিয়েই নবাবের চোখ কৌটা থেকে বের হওয়ার জোগাড়। একটি লাল টুকটুকে শাড়ি পরিহিত মেয়ে কিচেনে কিছু একটা খুঁজছে। প্রথমে নবাব এটাকে হ্যালুসিনেশন মনে করল, কারণ দুটো প্রথমত কবিরের বাড়িতে সে ব্যতীত তো আর কেউ আসে না, দ্বিতীয়ত সে তো এই সময় মেয়েদের সাথে গভীর সময় কাটায়, তাই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু না, এটা তো একটা জ্যালজন্ত মেয়ে, এটা হ্যালুসিনেশন নয়। সে দেখল মেয়েটা কিছু একটা খুঁজছে। তার মনে কি এই সুন্দর রমণীটি একটি চোর? এটাও আদৌ হতে পারে? কবিরের বাড়িতে চোর আসবে এটাও সম্ভব? নবাব, এই মেয়েকে তুমি এখানে কি করো? কারোর আওয়াজ পেয়ে নূরজাহান পিছনে ঘুরে তাকাল। একটা লম্বা ফর্সা ছেলে তার পিছনে। কিছু সময়ের জন্য সে তো ভয় পেয়ে গেল, কিন্তু তার মনে পড়ল ডেলিভারি ম্যানের কথা। এবার কিছুটা স্বস্তি বোধ করল সে। কিন্তু ডেলিভারি দিতে এসে একবারে কিচেনে ঢুকে যাবে, এটা আবার কেমন অসভ্যতা? এ কি, আপনি একেবারে কিচেনে ঢুকে পড়েছেন কেন? দেখুন ভাইয়া, এভাবে অন্য কারোর বাড়িতে না বলে ঢোকা উচিত নয়। আমি কিন্তু ওনাকে কবিরকে বলে দেব। নবাব যেন আসমান থেকে পড়ল। চুরি করতে এসেও যে মানুষ এভাবে কথা বলতে পারে, এই মেয়েকে না দেখলে তার বিশ্বাস হতো না। আবার কাউকে বলে দিবে বলছে। একে তো চুরি করতে এসেছে, তার উপর আবার আমাকে কথা শোনানোর সাহস তো কম না। আপনাকে কে বলল আমি চুরি করতে এসেছি? আমি তো এখানেই থাকি। আপনি তো চুপ করে এসেছেন, কিন্তু কবির কাউকে এখানে থাকতে দিবে? মেয়ে, মজা পাইছো আমার সাথে? কবির, সে কে? মানে তুমি যার বাড়িতে দাঁড়িয়ে আছো তার নাম জানো না? আচ্ছা, জানবেই কিভাবে? তুমি তো চোর। দেখুন ভাইয়া, সত্যিই আমি চোর না। আমাকে এখানে নিয়ে এসেছেন কবির, তাই আমি এখানেই থাকি। নবাব কিছুটা বিরক্তিত হয়ে বলল, এই মেয়ে বারবার উনি উনি বলছে কেন? এই উনিটা কে, যিনি আমায় এখানে নিয়ে এসেছেন? কে এনেছে তোমাকে? আমি এনেছি। তোর কোনো সমস্যা? কথাটি কানে আসতেই দুজনে তাকালো কিচেনের প্রবেশদ্বারে। কবির ফোন হাতে সেখানে দাঁড়িয়ে আছে। কবিরকে দেখার সাথে সাথে নূরজাহান নিজের মনের মধ্যে আসা সমস্ত কথা চেপে যায়। নবাব যেন কবিরের কথায় বিশ্বাস করল না, তাই আবার জিজ্ঞেস করল, তুই এনেছিস মানে? কে ভাই এটা? কবির নবাবের এক প্রশ্নে উত্তর দিল না, উল্টে নূরজাহানের হাতের দিকে তাকিয়ে বলল, ওই রেড লাইট। নিজের জিনিস পেয়েছিস? নূরজাহান কিছু না বুঝেই উপরে নিচে মাথা দুলালো, যার অর্থ ছিল হ্যাঁ, সে পেয়েছে। তাহলে নিজের কাজ কর, বলেই সেখান থেকে চলে আসলো কবির। নবাবও কবিরের পিছু পিছু বেরিয়ে গেল।
সে এখন জানতে চায় এই মেয়েটা কে, এতটাই গুরুত্বপূর্ণ যে কবির তাকে নিজের বাড়িতে এনে রেখেছে। তাই ড্রয়িং রুমে আসতে না আসতেই নবাব নিজের প্রশ্নে ঝুলি খুলে বসল। নবাব, ওই এখন বল, এই রমণীকে কই থেকে তুলে এনেছিস? কবির বুড়ো কুঁচকিয়ে নবাবের দিকে তাকালো। তুলে এনেছি মানে কি? উল্টো সে মেয়ের পাল্লায় পড়েছে। কবির, ফালতু কথা বলা শেষ হলে নিজের রাস্তা দেখ। কথাটি বলেই যেন সোফায় বসবে, তার আগেই নবাব কবিরের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়ল। নবাব, কোথাও যাব না। শালা, আমায় এই বাড়িতে পাও রাখতে দিস না। আর এইদিকে একটা জ্যালজ্যালতো মেয়ে এনে রাখছিস। বল এই মেয়ে কে? নয়তো এই যে আমি বসলাম, আর এখান থেকে উঠছি না। বলেই কবিরের সামনে সোফায় বুক চিরে বসে পড়ল। কবির নবাবকে পাত্তা দিল না, সেও বসে পড়ল। তারপর চোখ লাগলো ফোনের স্ক্রিনে, কিন্তু নবাব কি ছেড়ে যাওয়ার পাত্র? অবশ্যই না। সে তো তার উত্তর না নিয়ে নড়বেই না। দরকার পড়লে এখানে সারা রাতই বসে থাকবে। বাবা মাকে বিদায় দিয়ে আজিম ধরেছে ঢাকার রাস্তায়। মনিকা পাটুরিয়া কিছুতেই ছেলেকে যেতে দিতে রাজি ছিলেন না। তিনি চান না নূরজাহান আর বাড়িতে ফিরুক। কিন্তু আজিম কি কারো শোনার লোক? সে তো তার বাবার ইচ্ছেকে প্রাধান্য দেয়। পিতা সন্তুষ্ট তো পুত্র খুশি। মহাসড়কে প্রায় 4টে গাড়ি ধারাবাহিকভাবে হুড়হুড় করে চলছে। একটিতে আজিম আর আকাশ, অন্যগুলোতে গার্ড। আজিমের আগে পড়াশোনা, ব্যবসায়িক বা রাজনৈতিক কাজে প্রায় অনেকবার চট্টগ্রাম থেকে ঢাকা গিয়েছে এসেছে। এমনকি ঢাকায় বাড়ি, ফ্ল্যাট সবই আছে। কিন্তু আজকের মতো উদ্বিগ্ন যে কখনোই থাকেনি। সত্যি, পরিবার কঠিন একটা সমীকরণ, যার উত্তর সবার কাছে থাকে না। সবাই সেই সমীকরণ মেলাতেও পারে না। এই তো তার বাবা, একজন বিশিষ্ট মন্ত্রী। তার জীবনে কিসেই বা কমতি আছে? টাকা পয়সা, ধন দৌলত সবই অধিক পরিমাণে আছে, কিন্তু সুখ না, সেটা নেই, বিলুপ্তিত হয়ে গেছে মনে হয়। আজিম কখনো কখনো ভাবে, আচ্ছা, বাবার মতো কি অবস্থা একবার হলেও আমার হবে? আমিও তো ক্ষমতা, টাকার জোরেই অনেক কিছু করেছি, যা কোনো কালেই ঠিক ছিল না। তার বারবার মনে হলো বাবার সেই আর্তনাদের কথা। আজিম আর ভাবতে পারল না। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। সিগারেটে আগুন জ্বালিয়ে শুক টান দিল। এখনকার ছেলে মেয়েদের কাছে সিগারেট খুব নর্মাল একটা দ্রব্য। তাদের মতো ধোঁকাবাজি এই শহরে সিগারেটের ধোঁয়া সমস্ত দুঃখ নাশ করে সক্ষম। গল্প ভাঙ্গা দেবদূত, লেখনীতে রুমি আক্তার রুবি। পর্ব 8। নূরজাহান রান্নার সমস্ত জিনিস পেয়ে বেজায় খুশি। সব লিস্টের মতোই এসেছে। রান্নার জন্য তো কিছু একটা এক্সট্রা জিনিসও লিখেছিল, সেগুলো এনেছে। প্রায় অনেকটা সময় নিয়ে সে রান্না করছে। ছোটবেলা থেকেই যেহেতু রান্না করতে হয়েছে, তাই নূরজাহানের রান্নার প্রতি একটা আলাদাই ঝোঁক আছে, যার প্রেক্ষিতে রান্নার হাতও তার বেশ ভালো। কিন্তু সেভাবে কোনো দিন শখ করে রান্না করতে বসা হয়নি। সবই ছিল প্রয়োজনের তাগিদ। কিন্তু
আজকে একটি আলাদা আনন্দ কাজ করছে তার মনে। প্রথমত, সে একটি জঘন্য পরিবেশে বা সমাজ যাই বলেন সেখান থেকে চিরতরে মুক্তি পেয়েছে। দ্বিতীয়ত, এখন আর সেই আগের ভয়ঙ্কর পরিচয়ে বাঁচতে হবে না। কেউ আর তাকে নোংরা উক্তি ছুঁড়ে দিতে পারবে না। এখানে তো কেউ তাকে পার্সোনালি চেনেও না। যদিও ওনার কবির ব্যবহারের প্রতি খুব একটা ভালো না, কিন্তু তবুও অতীতের তুলনায় সে অনেক ভালো আছে। নূরজাহান প্রায় ঘণ্টাখানেক ব্যয় করে সুন্দর সুন্দর খাবার তৈরি করল। সেই খাবারের তালিকায় সবার আগে ছিল বিরিয়ানি। বাংলার মানুষ বিরিয়ানি খুব একটা না খেলেও অপছন্দ করে না, তাই নূরজাহান বিরিয়ানিটাই সবার আগে রেখেছে। সে রান্নার তালিকায় ভাত আর মাংস বাদ পড়েনি এবং সাথে কিছু সবজিও ছিল। বাঙালি নিজের পাতেই যতই বিরিয়ানি দেখুক, শেষের দিকে একটু ভাত না হলে তাদের চলে না। রান্না শেষে নূরজাহান কবিরকে ডাকার জন্য ড্রয়িং রুমে পা বাড়ায়। চোখ চারদিকে ঘোরায়, কবিরকে দেখতে পায়। ফোন হাতে শটান হয়ে সোফায় বসে আছে। নূরজাহান চোখ দুটো আরও একটু ঘোরায়, কাউকে দেখার আশায়, কিন্তু না, অপরিচিত সেই ব্যক্তি নেই এখানে। হয়তো বিদায় নিয়েছে, নয়তো বিদায় করা হয়েছে। তাতে অবশ্য নূরজাহানেরও স্বস্তি। অপরিচিত কারোর সামনে সে নিজেকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে না, তাই অপরিচিতদের থেকে দূরে থাকাই ভালো। নূরজাহান এক পা দু পা করে কবিরের দিকে এগিয়ে গিয়ে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। খুব একটা কাছে যাওয়া যাবে না, যদি আবারও আঘাত করে। নূরজাহান ইমমর্টাল নয়, তার আঘাত লাগে এবং অনুভব করে, তাই ব্যথা প্রধানকৃত ব্যক্তি বা বস্তুর কাছ থেকে যতটুকু সম্ভব সাবধান দূরত্ব বজায় রাখাই উত্তম। এতে করে আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই কম দাঁড়ায়। নূরজাহান কবিরের সামনে বরাবর দাঁড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে শাড়ির আঁচলটা কসলাচ্ছে, উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছে। এখন কবিরকে খাবার টেবিলে তো আসতে বলতে হবে, কিন্তু কথাটা পেটে আসলেও মুখে আদৌ আসলো না, কারণ এখানে সে কবিরকে প্রচণ্ড ভয় পাচ্ছিল। নূরজাহান কিছু না বললেও কবির নূরজাহানের প্রেজেন্ট অনুভব করেছে, তাই বিনা কোনো বাক্য ব্যয়ে কবির সোফা থেকে দাঁড়িয়ে পড়ল, পা বাড়ালো খাবার টেবিলের দিকে। টেবিলে গিয়ে চুপচাপ একটি চেয়ার টেনে বসল। নূরজাহান এমন ব্যবহারে কিছুটা আশ্চর্য হলো বটে, কিন্তু মুখে কিছু প্রকাশ করল না। সেও আবার রান্নাঘরে দৌড়ে দিল, একটা নিজের রান্নাকৃত খাদ্যদ্রব্যগুলো এক এক করে কবিরের সামনে পরিবেশন করল। কবিরও ফোন থেকে চোখ উঠিয়ে খাবারের দিকে নজর দিল। তার কাছে সবচেয়ে বোধহয় জিনিস লাগলো বিরিয়ানির সঙ্গে ভাত। কবির একবার ভাতের দিকে তাকালো তো একবার নূরজাহানের। এ যুগে এসেও কে বিরিয়ানির সঙ্গে ভাত খায়? কোথা থেকে এসেছ? হঠাৎ কবিরের কথায় নূরজাহান আধ চোখে কবিরকে দেখল। এতক্ষণ কবিরও তাকে দেখছিল, যা দেখে নূরজাহান নিজের নজর সংযোগ করল। কবিরের দিকে তাকানো তার সাহস নেই। আমি রংপুরে থাকতাম।
কবির বুড়ো কুচকালো। থাকতাম মানে? পাল্টা প্রশ্ন শুনে নূরজাহান হাঁসফাঁস করতে লাগলো। এ মুহূর্তে উল্টাপাল্টা কিছু বললেই এই লোক তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। তাই নিজের কথাগুলোকে আগে গুছিয়ে নিল। না মানে আমি রংপুরেই থাকি। কবির আর কিছু বলল না। রংপুরের লোকেরা এমনই হয়। এদের শিক্ষার হার কম। তারা কম্বিনেশনে বোঝে না। এজন্যই হয়তো তাদের মফিজ বলা হয়। তবে কবিরকে চুপ করে থাকতে দেখে নূরজাহান এক এক করে খাবার দিতে লাগলো। নূরজাহান কবিরের থেকে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে প্লেটে খাবার তুলে দিচ্ছিল। কিন্তু হঠাৎ ভুলকর্মে কবিরের দৃষ্টি যায় অন্যদিকে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। নূরজাহানের শাড়িটা কিছুটা অগোছালো, সাথে ব্লাউজের সামনেটা একটু বেশি খোলা, যা থেকে যে কেউ তার বুকের তিলটা দেখতে পারবে। কবিরের ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না। সে স্পষ্ট নূরজাহানের বুকের তিলটা দেখতে পাচ্ছে, যা অনেকটাই অস্বস্তিকর। এবার কবিরের কিছুটা রাগ হলো। আচ্ছা, এই মেয়ে কি ইচ্ছে করে এসব দেখাচ্ছে? এটা কি কোনোভাবেই কবিরকে সিকিউজ করার প্রচেষ্টা? এরই মাঝে নূরজাহান আবারও ঝুঁকে গ্লাসে পানি ঢালল। আবারও একই দৃশ্য। কবির আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। চেয়ার থেকে উঠে দিল কষিয়ে এক থাপ্পড়। নূরজাহান ছিটকে পড়ে গেল দূরে। সে এক চোখ পানি নিয়ে তাকিয়ে থাকলো শুধু। কুত্তার বাচ্চা, কাপড় পরতে পারিস না তো পরিস কেন? হয় কাপড় ঠিক কর, নয়তো সারাক্ষণ উলঙ্গ হয়ে থাকবি। নূরজাহান নিজের দিকে তাকালো। সত্যি তার শাড়িটা কখন যে অগোছালো হয়ে গেছে সে নিজেও জানে না। এই শাড়িটা তো আর তার নয়। কার শাড়ি সে জানে না। তার হাতে দিয়ে পরতে বলা হয়েছিল, সে পরেছে। তাই হয়তো ব্লাউজের সাইজ ঠিক নয়। এত চিন্তার মাঝেও নূরজাহান সে বিষয় খুব একটা খেয়াল করতে পারেনি। তবুও নূরজাহান ভয়ে ভয়ে বলল, ভুল হয়ে গেছে, আর হবে না। কবির আর কথা বাড়ালো না, খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে কোনো দিকে না তাকিয়ে উপরে চলে গেল। নূরজাহান একদৃষ্টিতে তাকিয়ে আছে কবিরের দিকে। সত্যি এটা মানুষের অন্তর্ভুক্ত নয়, নয়তো এভাবেই কথায় কথায় কাউকে মারতে পারে। নূরজাহান নিজের অনুভূতি ও ভাবনা মস্তিষ্ক থেকে বের করে দিল। তার সাথে জীবনেও কিছু ভালো হয়নি, আর আজকেও আশা করা হয়তো পাপ হয়ে যাবে। এভাবে যেহেতু জীবন চলছে, চলুক না। মিনিমাম এখানে ঘৃণিত মানুষদের থেকে দূরে থাকার ফলে এক অমায়িক প্রশান্তি তো আছেই। এটাই যথেষ্ট তার কাছে বেঁচে থাকার জন্য। বাচ্চাদের মধুর স্বপ্ন দেখে সকালে সূর্য উদয় হয়েছে সেই অনেকক্ষণ আগেই। পাখিরা নিজের বাসস্থান থেকে বেরিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে। লোকেরাও ছুটছে নিজের জীবিকার তাগিদে। আজিমার আকাশ ঢাকায় এসে একটি ফ্ল্যাটে উঠেছে। এটা আজিমেরই ব্যক্তিগত ফ্ল্যাট। আমজাদ পাটোরিয়া ছেলের 20তম জন্মদিনে এটি গিফট করেছিলেন। তখন থেকেই আজিম নিজের ব্যক্তিগত কাজের জন্য এই ফ্ল্যাটটি ব্যবহার করেন। যদিও এখানে তাদের আরও বেশ কয়েকটি ফ্ল্যাট আছে,
কিন্তু নাজিমের কাছে একটি সবসময় বিশেষ। সকাল হওয়ার সাথে সাথে আজিমের সাথে এসপি তামিম রহমান দেখা করতে এসেছেন। আজিম আগেই এসপির সাথে যোগাযোগ করে লিখেছিল। এই জন্যই তো ভোর সকালে আইনের এই কর্মকর্তা এসে হাজির। যদিও আমরা এসপি অর্থাৎ মাথায় টাক পরা আধা বড় একটি লোক, কিন্তু তামিমের ক্ষেত্রে দৃশ্যটা ভিন্ন। তামিম 26-27 বছরের একটি টকবগে যুবক। আজিম আর আকাশও একেবারে তৈরি হয়ে এসপির সামনে এসেছে। আজিমকে দেখে তামিম দাঁড়িয়ে পড়ল। সে আজিমের সম্পর্কে অবগত। তার বাবা একজন মন্ত্রী, তাই এটুকু সম্মান তো তার প্রাপ্য। তাছাড়াও পুলিশের লোকেরই কাজেই তো নেতার ছেলেপুলোদের সঙ্গে দেওয়া। আজিম সোফায় বসে ইশারায় তামিমকে বসতে বলে। তামিমও আজিমের সামনে বরাবর বসে পড়ল। তামিম বোকা একটা হাসি দিয়ে নিজেই বলতে শুরু করলো, তামিম, হাই, আমি তামিম রহমান। এত সকালে এসে আপনাদের ডিস্টার্ব করলাম না তো? আসলে আপনার বিষয়ে অনেক শুনেছি, তাই দেখা করার জন্য বেশিক্ষণ প্রতীক্ষা করতে পারলাম না। আকাশের তামিমের তেলমারা কথা পছন্দ হলো না, কিন্তু সে নীরবতা বজায় রাখল। শুধু একবার তাজিমের দিকে তাকালো, তার মনোভাব বোঝার জন্য, কিন্তু সে ব্যথা। কেন যেন আজিম আজকে পাথরের মতো বসে আছে, যেন অনুভূতিহীন এক সত্তা। আজিম, আমি আজিম পাটুরিয়া, আমজাদ পাটুরিয়ার বড় ছেলে। এখানে কাজের কথায় আসি। আমাদের খুবই প্রিয় একজন মিসিং, সম্ভবত সে ঢাকায় আছে। আজিম কথা শেষ করতেই পারল না, তার আগেই তামিম উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, তামিম, আরে স্যার, আপনি চিন্তা করবেন না। এই শহরে থাকলে 1 ঘন্টার মাঝেই আপনার সামনে এনে দিব তাকে। আপনি শুধু আমার দিকটা একটু খেয়াল রাখবেন। আজিম একটা বিরক্তি বোধ করল। তার কথা শেষ হওয়ার আগেই এই কথা বলে, এটা তার পছন্দ নয়। তবুও নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করে বললেন, আজিম, দেখুন মিস্টার তামিম রহমান, আমি শুধু চাই আপনি ঢাকা শহর থেকে বেরিয়ে যাওয়া রাস্তাগুলোতে চেকপোস্ট বসিয়ে দিন, যেন কেউ খুব সহজেই এই শহর থেকে বেরিয়ে যেতে না পারে। আপনার কাজ শুধু এতটুকুই, বাকি সব আমি নিজে সামলিয়ে নেব। কথা শেষে আজিম কিছু ছবির কপি বের করে দিল, তামিমের দিকে এগিয়ে দিল। ছবিগুলো নূরজাহানের। এগুলো একই ছবি, কপি করে শুধু সংখ্যা বাড়ানো হয়েছে। ছবিগুলো হাতে নিয়ে তামিম কিছুক্ষণ তাকিয়ে রইল। লাল শাড়িতে টুকটুকে এক বধূ, যার চোখে মুখে বিষণ্ণতা। আজিম, এই মেয়ে যেন শহর থেকে বেরিয়ে যেতে না পারে। শহর থেকে বেরিয়ে যাওয়া প্রত্যেকটি গাড়ি কড়া নজরে রাখবেন। আর হ্যাঁ, এই বিষয়ে যেন শুধুমাত্র আপনি ব্যতীত কাকপক্ষীয় টের না পায়। বুঝতেই তো পারছেন, আমার বাবার সম্মানের বিষয়। আমরা আবার একটু বেশি বাবা পাগল। তার সম্মানে আঘাত লাগলে আপনার বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে। তাই সব কিছু ভেবেচিন্তে করবেন। তামিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তার বুঝতে বাকি নেই, এই মেয়ে মন্ত্রী
আমজাদ আমজাদ পাটোয়ারির বিশেষ কেউ, তাই তো তার ছেলে এত সেনসিটিভ এ বিষয়ে। এভাবে কিছুক্ষণ কথা বলে তামিম চলে গেল। আকাশও তাজিমের দিকে তাকালো। আকাশ, বড় ভাই, আপনি করতে কি চাচ্ছেন বলুন তো? আজিম, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাবার অনেক শত্রু আছে। তাদের কাছে নূরজাহানের খবরটা যাওয়া মানেই বিপদ। সেই ক্ষেত্রে তামিম বিশ্বস্ত। আকাশ, কিন্তু তবুও পুলিশের কাছে নূরজাহানের ছবি দেওয়াটা কি ঠিক হলো? আজিম, জানি না, শুধু জানি নূরজাহানকে খুঁজে বের করতে হবে। আকাশের কথা বাড়ালো না। তারাও বেরিয়ে পড়ল। গার্ডরা শুরু করে দিল তল্লাশি ভেতরে ঢাকার অলিতে গলিতে। একটা স্তব্ধ পিঞ্জারে দাঁড়িয়ে আছে নূরজাহান। চারদিকে লোহার বড় বড় রড। নূরজাহান বাঁচার জন্য পিঞ্জিরার ভেতর ছোটাছুটি করছে। একঝাঁক মানুষ দেখেছে সেই মধুর দৃশ্য। মানুষেরা প্রচুর পরিমাণের আনন্দ পাচ্ছে, যেন তারা খাঁচায় বন্দি কোনো পাখিকে দেখতে এসেছে। কোথা থেকে যেন সবার হাতে একটি একটি করে মশাল আসলো। তারাও এগিয়ে আসলো পিঞ্জিরটির দিকে। হাতে থাকা মশালগুলো ছুঁড়ে দিল নূরজাহানের দিকেই। মুহূর্তেই আগুন ছড়িয়ে গেল। নূরজাহান ছুটতে লাগলো প্রাণপণে, কিন্তু বেরোনোর রাস্তা পেল না। এক এক করে আগুন নূরজাহানের নিকটে চলে আসলো। হয়তো এই আগুন তাকে জ্বালানি ভস্ম করে দেবে। নূরজাহানও কিছু করার নেই। সে তার গগন ফাটিয়ে চিৎকার করছে। এরই মাঝে হঠাৎ ধূপ করে পড়ে গেল নূরজাহান। ধড়ফড়িয়ে উঠল সে। চারদিকে নজর বুড়াতে লাগলো। বুঝতে চেষ্টা করলো কোথায় আছে সে। সবাই তো তাকে জ্বালিয়ে দিচ্ছিল। নূরজাহান আর একবার দেখলো আশেপাশে। না, এখানে তো কোনো পিঞ্জির নয়, এটা তো ড্রয়িং রুম। এখানে তো সে কাল রাতে ঘুমিয়েছিল। তাহলে ওসব কি ছিল? এত মানুষ, আগুন। নূরজাহান থ মেরে বসে রইল। তার বুঝতে বাকি নেই এটা নিছক একটা স্বপ্ন ছিল, কিন্তু এত ভয়াবহ তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। নূরজাহান উঠে দাঁড়ালো। আবার বসে পড়ল সোফায়। কাল রাতে সে এখানেই ঘুমিয়ে পড়েছিল। তবে একবার ভেবেছিল অন্য কোনো রুমে ঘুমাবে, কিন্তু তার সাহসে কুলায়নি। নূরজাহান আবার চারদিকে তাকালো। সত্যি তো বাড়িতে আছে। উঠে দাঁড়ালো। পা ফেলে এগিয়ে গেল টেবিলের দিকে। পানিতে ঠকঠক করে খেয়ে ফেলল। ভেতরটা এখন তৃষ্ণাকূপে পরিণত হয়েছে। যা পানি শোষণ করেছে এর জন্যই তৈরি, কিন্তু পানিগুলোও হয়তো ভিতরে যাচ্ছে না, গলার মাঝখানে কোথাও হারিয়ে যাচ্ছে। নূরজাহান ভাবছে, আজকে এই অবস্থায় সে কাকে দায়ী বানাবে? যারা এই ধরনীতে একটি ভুল রূপে জন্ম দিয়েছে তাদের, নাকি সৃষ্টিকর্তাকে? তিনি সৃজন না করলেও তো তাকে আর এই সংসারে থাকতে হতো না। হয়তো তখনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার অস্তিত্বও থাকতো না। কিন্তু এই দুঃখিত জীবন আর পার করতে হতো না। সকাল কিছুটা গড়াতে কবির নিচে নামল। চারদিকে চোখ বুলিয়ে নিল।
কিন্তু কক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেল না। তাই পা চালিয়ে কিচেনের দিকে গেল। নূরজাহান কিচেনে দাঁড়িয়ে কিছু রান্না করেছে হয়তো, কিন্তু যে জিনিসটা কবিরকে বিরক্ত করল তা হলো নূরজাহানের বেসামাল শাড়ি। পেছন থেকে পুরো ব্যাক সাইড দেখা যাচ্ছে। এইভাবে কেউ শাড়ি পরে? কবিরের চোখে বারবার নূরজাহানের বেসামাল শাড়ির দিকে নজর পড়েছে। আচ্ছা, রাতেই তো কবির এই মেয়েকে একটা শিক্ষা দিয়েছিল, এখনো কি এই মেয়ের শিক্ষা হয়নি? কবির হয়তো আবার নূরজাহানকে আঘাত করতে চাচ্ছিল, কিন্তু তার পা থেমে গেল এক অদৃশ্য বাধায়। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর সে আবার নিজের ঘরে চলে গেল। এতক্ষণে নূরজাহানেরও সকালের নাস্তা বানানো শেষ। তাই সমস্ত নাস্তা সুন্দর করে টেবিলে সাজিয়ে তুলল। এখন শুধু কবিরকে ডাকার পালা। কিন্তু কেমন করে ডাকবে? যে মানুষ কথায় কথায় হাত পা চলে, আবার ও যদি আঘাত করে? এতক্ষণে কবির আবার নিচে নামলো, সাথে একটা মস্ত বড় লাকেজ। এটি নূরজাহানের। হোটেল থেকে আসার সময় কবির সাথে করে এনেছিল। কবির লাগেজটা এনে ড্রয়িং রুমের মাঝখানে ছুঁড়ে ফেলল। এতক্ষণে কিছু একটা পড়ার আওয়াজ নূরজাহানেরও দেন দিকে আসলো। কবির হাত ঝাড়তে ঝাড়তে বলল, কবির, এই নে তোর ব্যাগ। বাড়ি থেকে পালিয়ে আসার সময় নিশ্চয় ড্রেস এনেছিস। থাকলে পর, নয়তো উলঙ্গ হয়ে থাক। তবু ওই শাড়ি পরে আশেপাশে ঘোরাঘুরি করবি না। জান্নাত এখনো এটি ভাবে। পড়ে আছে সেই ছোট্ট রমণীটিকে। হায়েত অনেকবার সকালে নাস্তা করতে বলেছে, কিন্তু তার ধ্যান জ্ঞান তো সেদিকে নেই। সে তো তার ভাগ্যকে দোষারোপ করতে ব্যস্ত। তার মতে সেই খারাপ। সে তো নিজেই নিজেকে রক্ষা করতে অক্ষম হয়েছে। তাহলে ভাগ্যকে দোষারোপ করার কি দরকার আছে? সে তো একটা নষ্ট চরিত্রের। তাহলে ভাগ্যেরই বা কি দোষ? কেমনে? সেদিন যদি পালিয়ে না যেতে সক্ষম হতো, তাহলে হয়তো এমন পরিস্থিতিতে আজকে মোকাবেলা করতে হতো না। সে হয়তো এক অন্য জীবন লিড করত, যেখানে থাকতো আপার সুখ আর শান্তি। এই তো আজকে ভোরে জান্নাত ঘুম থেকে উঠেছিল। তার তো অভ্যাস সকালে আজান দেওয়ার সাথে সাথেই ঘুম ভেঙে উঠে নামাজ আদায় করার। আজকেও সকাল সকাল দাঁড়াতে পারিনি, সাহসে তো কুলায়নি। তার শরীরটা নোংরা। কিভাবে এমন শরীর নিয়ে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবে? শেষ বৈঠকে কি বা জবাব দিবে? তার তো মুখ নেই কিছু বলার। তবে সে কবে থেকে জান্নাত নামাজে দাঁড়াতে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, যদি আল্লাহ তাকে কবুল না করে। এমন অনেক ফজর আসরকে ঠায় দাঁড়িয়ে কাটিয়েছে, না আল্লাহকে কিছু বলতে পারছে, না সইতে পারছে। আল্লাহ সবচেয়ে বড় রহমত এই যে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। অন্যায়কারীর জন্য যে কঠিন শাস্তি নির্ধারিত আছে, সেটিও সে ভুলেই বসেছে। ভুলবার তো কথাই। সেই কবে আল্লাহর কিতাব খুলেছিল, এখন তো কিতাবকেও ছুঁতেও ভয় পায়। সে তো এখানে নিজেকে দোষারোপ করতে ব্যস্ত। গল্প ভাঙ্গা দেবদূত। লেখনীতে রুমি আক্তার রবি। পর্ব 9। কবিরের কথাবার্তাগুলো
অনেক তিতা। সত্যি কথা বললে যে মানুষের কাছে তা তিতা বলে মনে হয় এমন নয়। কখনো কখনো বিপরীত স্রোতের কথা বললেও তা তিতা লাগে। যেমন নূরজাহানের কাছে সবচেয়ে বেশি তিতা লাগে কবিরের কথা, তার আচরণ, ব্যবহারের সব কিছু। কিন্তু কখনো কখনো হয়তো এই তিতা লোকটাকেও মিষ্টি কর্মকাণ্ড করে। যেমন এই তো কবির নূরজাহানকে তার লাগেজটা ফেরত দিয়ে দিল। এতে করে নূরজাহানের কতখানি উপকার হলো। নিজের জামাকাপড়গুলো পেল, সাথে বাড়ি থেকে আনা সমস্ত কিছু, বিশেষ করে ফোনটা, যেটি না হলে এখন তো আর কারোর সাথেই যোগাযোগ করার কথা কল্পনাও করা যায় না। নূরজাহানের তেমন কোনো ভালোবাসার কেউ নেই, কিন্তু রংপুরের ভাইটা যে সব পরিস্থিতিতেই নূরজাহানের পাশে সবসময় দাঁড়িয়েছিল। সাহায্য করতে না পারলেও ক্ষতি তো করেনি। নূরজাহানকে তার লাগেজ শোপে কবির নাস্তা করতে বসে গেছে, কিন্তু লাগেজটি পেয়ে নূরজাহানের চোখে মুখে দেখা দেওয়ায় সেই আত্মাধিক খুশি, তার চোখ ফাঁকি দিতে পারেনি। তাই নূরজাহান যখন লাগেজ পেয়ে খুশি, তো আটখানাতে হয়ে যাচ্ছে। সেই ফাঁকে কবির উঠে এসে নূরজাহানের সামনে দাঁড়িয়ে পড়ল। নূরজাহান এখনো খুশি যাপনে ব্যস্ত। সে পারলে চিৎকার করে নিজের অনুভূতি প্রকাশ করে, তাই কবিরের সামনে এসে থাকে সেই অনুভব করতে পারেনি। কিন্তু যখন অনুভব করল কবির বুড়ো কুঁচকে তার সামনে দাঁড়িয়ে আছে, চট করে চেন লাগিয়ে দাঁড়িয়ে পড়ল সে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কবির শান্ত ভঙ্গিতে বলল, কবির, এত খুশির কারণ কি মিস রেড লাইট এরিয়া? নূরজাহান চুপ করে রইল। এই ডাকটা বড্ড গায়ে লাগে তার। অপমান অপমান বোধ হয়। রেড লাইট এরিয়া মানে কি? এই পুরুষের সাথে কথা বললেও তার সমস্যা, আবার না বললেও তারই সমস্যা। কিন্তু এই মুহূর্তে কি বলবে সে খুঁজে পেল না। তাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কবির এবার বুঝতে বাকি নেই, এই মেয়ের মুখ থেকে আর কোনো কথা বের হবে না। তাই সে নিজের ভঙ্গিতেই বলল, কবির, ওপেন ইট। কথাটি শ্রাবণ হতেই নূরজাহান কবিরের দিকে তাকালো, এক চোখ প্রশ্ন নিয়ে। কবিরের চোখে হালকা ইশারা সে বুঝতে পারল কি খোলার কথা বলা হচ্ছে। তাই কোনো কথা না বলেই সে বাধ্য মেয়ের মতো লাগেজের চেনটা খুলতে লাগলো এবং এক এক করে সমস্ত জিনিস কবিরের সামনে ধরল। কবির কপালে বাজ ফেলে পর্যবেক্ষণ করছে কি আছে এই মেয়ের সাথে। বেশি কিছু ছিল না, এই তো হাতে গোনা কয়েকটি কাপড়, যার বেশিরভাগই পুরাতন হবে, সাথে একটি পুরনো সেট। কিন্তু যা কবিরের চোখ লাগলো তা হলো নগদ কিছু টাকা, প্রায় 5 লক্ষ টাকা তো হবেই। সে টাকার মাঝেই কেশরকাল অতিবাহিত করেছে। না ছুঁয়ে চোখে দেখেই বলে দিতে পারবে টাকার পরিমাণ কত। এক্সপিরিয়েন্স থাকা লোকদের সব বিষয়ে একটু ধারণা থাকেই কবির। বা মনে হয় বাড়ি থেকে পালানোর সময় বাপের সিন্দুক লুটে এসেছিস, তার টাকা পয়সা নিয়ে কার জন্য পালিয়ে আসলি? বয়ফ্রেন্ড? নূরজাহান এখনো চুপ করে কবিরের তপ্ত বাক্য শ্রাবণ করল। তার জন্য লোকটা ভাবনা নিচ্ছুক ভুল।
লোকটা এখানে তাকে হয়তো নোংরায় ভাবে। এই ভুলভ্রান্তি দূর করা আবশ্যক। তাই নূরজাহান নিচু স্বরে বলল। নূরজাহান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। নূরজাহান, মিথ্যা বলেছিস না, তার গ্যারান্টি কি? নূরজাহান, সমস্যা নেই, মিথ্যা বললে আপনি আমাকে মারবেন। আমি কিছু বলবো না, সত্যি। কবির আজ চোখে নূরজাহানের দিকে তাকালো। কিছু বলবে না মানে কি? এটা কবিরের বাড়ি। সে যখন ইচ্ছা তখন সে এই মেয়েকে মারবে। কিছু বলবে না মানে কি? করোনা শুলালো। করোনা তাও তাকে। কিন্তু কবিরের সে বিষয়ে কথা বাড়ালো না। কবির, দেখ মেয়ে, মিথ্যা আমার পছন্দ না। পরে যদি শুনি ডামলে কুচ কালা হে, তো তোমার আমি জিন্দা কবর দিয়ে দেব। কথাটি নিঃশ্বাস একটি বাক্যে অন্ধকারে থাকলেও নূরজাহানের কাছে তার ভয়ের কারণ ডালমে কুচ কালা নয়, অনেক কিছুই কালা আছে। আমজাদ পাটুরিয়া একজন মন্ত্রী, তার শক্তি অনেক। সে যদি কোনোভাবেই নূরজাহানের সন্ধান পায় তাহলে অনেক কিছুই বদলে যাবে। তাকে আবার সেই জঘন্যতম জীবনে ফিরে যেতে হবে। এই একটি সত্য যদি এই জীবনে উদয় হয়, সব মুহূর্তই ধ্বংস হয়ে যাবে। সে চাইলেও কিছুই ঠেকাতে পারবে না। নূরজাহান, দিয়েন করব, আমি মিথ্যা বলছি না। আমার কোনো বয়ফ্রেন্ডের সাথে আমি পালিয়ে আসিনি। আমি শুধু এই হোটেলে রাত কাটানোর জন্যই উঠেছিলাম। আমি সত্যি জানতাম না ওইখানে এসব হয়। কবির গম্ভীরভাবে নূরজাহানকে পর্যবেক্ষণ করল। এই মেয়ে যে মিথ্যা বলেছে তা মনে হচ্ছে না। যারা মিথ্যা বলে তাদের চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যায়। সে যে সামান্য ব্যক্তিটি মিথ্যাবাদী। কিন্তু নূরজাহানের চোখে মুখে তেমন কোনো ইঙ্গিত প্রকাশ পাচ্ছে না। তার চোখ তো শুধু আছে কবিরের জন্য এক আকাশ পরিমাণ ভয়। কবির, না থাকলেই ভালো, থাকলেই সমস্যা, বলেই কবির চলে গেল। নূরজাহান শুরু তাকিয়ে থাকলো কবিরের যাওয়ার দিকে। তার প্রচণ্ড ভয় হচ্ছে। যদি এই পুরুষ জানতে পারে তার একটি ভয়ঙ্কর অতীত আছে, তাহলে কি আর এখানে থাকতে দিবে? বের করে দিবে হয়তো বাড়ি থেকে। আচ্ছা, তারপরই বা কি হবে? কোথায় যাবে সে? তার মতো মেয়েকে কেবি বা আশ্রয় দিবে? নূরজাহান নিজের ব্যাগের দিকে তাকালো। উপরে থাকা পুরনো সেটের বাটন ফোনটা হাতে নিল। আর বারবার ইচ্ছে করছে ভাইটাকে একটু ফোন দিতে, একটু কথা বলতে, ভাইয়ের কণ্ঠস্বর শুনতে। তাই নূরজাহান এই ফোনটি তার জন্মদাত্রী, তাই সব কিছু সে হিসাবে সেট করে রেখেছে। এটি তার লুকোয়িত ফোন বলা যায়। নূরজাহান তার ভাইয়ের নম্বরে কল দিল। খোকা নামা নম্বরে একটি সেভ করা ছিল, তাই খুঁজতে দেরি হয়নি। প্রথমবার রিং হতেই কেউ কল ধরল। হ্যালো। নূরজাহান, ভাই ভাই আমি নূর, তোমার নূর। আমাকে চিনতে পারছো তো? এটা আমি। তুমি কেমন আছো ভাইয়া? অধিক আনন্দে নূরজাহান কি বলবে বুঝতে পারছে না। কথাগুলো মুখে খলটিয়ে যাচ্ছে। এতদিন পরে ভাইটার সাথে কথা হচ্ছে, একটু আনন্দ তো হওয়ারই কথা। কিন্তু ওপাশ থেকে আসা কথাগুলো যেন তার আনন্দ মুহূর্তেই নষ্ট করে দিল। আবার কেন ফোন করেছিস এখনো? বলছিলাম না আমাদের সাথে আর যোগাযোগ রাখবি না তুই? কেন আবার ফোন করেছিস আমার ছেলেকে? এই অজন্মা
তোর জন্য সব বরবাদ হয়েছে। কি ভাবছিস আমাদের? কে তুই? ওইখানে যে শান্তি দিবি তা না, লোক লুকিয়ে দিয়ে মার খাওয়াস আমাদের। নূরজাহান চুপ, খবরদার ওই মুখ দিয়ে আমাকে ডাকবি না। বাপের লোক লাগিয়ে আমাদেরকে সবার সামনে অপমান করিয়েছিস তুই। পুরো মহল্লার সামনে তোর বাপের ছেলেরা আমার ছেলেকে আর আমাকে অপমান করেছিল। ভুলে যাবি না তুই একটা পাপ। নূরজাহান, তুমি এসব কি বলছো? আমি সত্যি বিষয়টা কিছু জানি না, বিশ্বাস করো। তোকে বিশ্বাস? তোর মতো নচ্চার বাচ্চাটাকে ওইখানে গিয়ে তো থাকতে পারিস না। শুনলাম ওখান থেকেও নাকি পালিয়েছিস। কোন নগরের হাতে পালিয়েছিস? হ্যাঁ, পালিয়ে যেহেতু গেছিস তাহলে তোর নগরের সাথেই থাক। আমাদের কেন ফোন করেছিস? ফোনটা আপনা আপনি কেটে দিল। হয়তো রিচার্জ শেষ হয়েছে, নয়তো চার্জ শেষ। নূরজাহান তো সেদিকে ধ্যান দিল না। সে যেখানেই ছিল সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে গঙ্গার মতো পানি প্রতিবাহিত হচ্ছে তার, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ফোনের ওপাশ থেকে লোকটি যেন আজকেই প্রথম তাকে এভাবে অপমান করল এমনটি নয়। তিনি প্রায় এভাবেই অনেকবার অপমান করেছে। তিনি তো আনন্দ পান এভাবে বলতে, কিন্তু আজকে হয়তো নূরজাহান এইসব হজম করতে পারল না। ধুকরে কেঁদে উঠল। না তার কান্নার আওয়াজ কারোর কানে পৌঁছালো, না হাহাকার। সে তো পাপী না, সে তো পাপ তার কষ্টকে দেখাবে। কারোর কি সময় আছে তার পাপী নারীর কান্না শোনার? হায়েত জান্নাতকে নিয়ে সিটি হসপিটাল এসেছে। সকালে জান্নাত ঘর থেকে বের হয়নি। হায়াত কয়েকবার ডেকেছিল, কিন্তু সারা পারনি, তাই অযথা আর বিরক্ত করেনি সে। কিন্তু লাগাতার কয়েকবার ডাকাডাকি করার পরেও যখন রেসপন্স পেল না, হায়াতের দুশ্চিন্তা বেড়ে গেল। কিছু একটা অমঙ্গলের কথা মনে জাগলো, তাই রুমে ঢুকলো। জান্নাতকে দেখতে পেল অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে। তাই আর অযথা সময় ব্যয় না করে হায়াত তাকে হসপিটালে নিয়ে আসলো। সিটি হসপিটালে তার পরিচিত এক আন্টি আছেন তার কাছে। কিন্তু ঢাকা শহরের রাস্তা চলাচল করা কি আর এত সহজ? ফ্ল্যাট থেকে হাসপাতাল 5 মিনিটের রাস্তা, কিন্তু পৌঁছাতে সময় লাগলো ঘন্টা খানেকের মতো। রাস্তার চোখে পড়ার মতো জ্যাম। জান্নাতের এই অবস্থা, আবার রাস্তায়ও জ্যাম। সব মিলিয়ে হায়াতের অবস্থা নাজেহাল। কি করে যে সব দিক সামলাবে সে বুঝতে পারছে না। আল্লাহর রহমতে থেকে মুক্তি পেয়ে শুরু করলে আরেক দফা জ্বালা। হসপিটালের রাস্তা ব্লক হয়ে আছে। স্থানীয় লোকদের উপড়ে পড়া ভিড়। সাইকেলে যাওয়ার মতো জায়গাও নেই। তারা তাকে কেমনে পরে অন্য রাস্তা দিয়ে হসপিটালে প্রবেশ করালো। হসপিটালে ঢুকেই আগে জান্নাতকে বেডে নিয়ে নেওয়া হলো, কিন্তু এখানেও শান্তি নেই। আজিম ঢাকা শহরের স্থানীয় ছেলেপুলেদের নিয়ে ছড়িয়ে পড়ছে। শুধু ছেলেপুলা বললে ভুল হবে, পুলিশও সাথে আছে। আজিম প্রথমে পুলিশদের এ বিষয়ে জড়াতে চায়নি, কিন্তু পরিস্থিতি যে হাতে নেই, স্থানীয় ছেলেদের হাতে রাখা মুশকিল ঠেকাচ্ছে। তাই বাধ্য হয়ে তামিমকে এসবে ঢোকাতে হলো। কারণ জনগণের মনের মধ্যে পুলিশের ভয় বেশি।
ঢাকার আনাচে কানাচে পুলিশের অভিযান। পুলিশরা আলগাভাবে খোঁজাখুঁজি করছে। ছেলেরা আলাদাভাবে প্রায় 3 ভাগে বিভক্ত হয়েছে। প্রথম ভাগে পুলিশেরা আছে, দ্বিতীয় ভাগে লোকাল ছেলেরা এবং তৃতীয় ভাগে আকাশ, আজিম, তামিম সহ কিছু ছেলে। সবাই শহরে আলাদা আলাদা স্থানে খোঁজাখুঁজি করছে। আকাশও হর্ন হয়ে খুঁজছে নিজের না হওয়া স্ত্রীকে, যদিও সে বিষয়ে জন্য রাজি বড় বাবার কথাই হয়েছিল। তাই নূরজাহানের এই পালিয়ে যাওয়া তার পছন্দ হয়নি। তার মতো সুদর্শন পুরুষের সাথে বিয়ে হচ্ছে, এটাই তো স্বাভাবিক। সে ছাড়া আর কেই বা নূরজাহানের যোগ্য আছে? তার মতো পুরুষকে প্রত্যাখ্যান, এটাও সম্ভব। সত্যি মেয়ে জাতি ভালো কিছু পাওয়ার যোগ্য না। তারা সবসময় খারাপটাকে বেছে নেয়, কিন্তু তবুও তো মেয়েটাকে খুঁজতেই হবে। পুরান ঢাকায় খোঁজ চলছে, কিন্তু আজিমও বসে আছে। সে হাসপাতাল বা লোকাল বাস হোটেলগুলোতে ঢুকে ঢুকে দেখছে। যদিও আকাশের কথা অনুযায়ী বিশেষ করে হাসপাতাল খোঁজার জন্য মনে হয় না। নূরজাহান হাসপাতালে কি করবে? সে তো পালিয়ে এসেছে। কিন্তু আজিমের মন মানতে না কোনো এক অদৃশ্য টানে। সে তার সিদ্ধান্তে অটল। প্রতিটি হাসপাতালে সে ঘুরে ঘুরে দেখত। শরীর আল্লাহ দান যদি কিছু না হয়ে যায়। প্রায় 3টি হাসপাতাল ও 5টির মতো হোটেল দেখার পর আজিম ঢাকা সিটি হসপিটালে ঢুকল। হসপিটালে উপচে পড়ার মতো ভিড়। কেউ সন্তান হারানোর বেদনায়, কেউ কেঁদে ব্যস্ত, কেউ আপন জনের সুস্থ কামনায়। আজিমের এসব বিষয়ে দক্ষ দেওয়ার সময় নেই। আজিম কেবিনে ঢুকে দেখছে সাধারণ মানুষের অস্বস্তি হলেও তার কিছু করার নেই। আকাশ ও তামিমকে পিছনে ফেলে সে একাই ছুটছে। আজিম কেবিন নম্বর 11তে ঢুকল। সেখানে তেমন কেউ নেই, শুধু কেউ হয়তো শুয়ে আছে। আজিম প্রথমে ধ্যান না দিলেও পরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এরই মাঝে কেবিনে ডক্টর আন্টি প্রবেশ করল। আজিমকে দেখে শুধালো, ডক্টর আন্টি, এই ছেলে তুমি কে? আজিম ডক্টরকে দেখলে কয়েক সেকেন্ড, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, ওনার কি হয়েছে? ডক্টর আন্টিটি মনে করল হয়তো এই ছেলে পেশেন্টের সাথে এসেছে, কিন্তু তিনি বলবেন তার আগেই হায়েত রুমে ঢুকলো। সে আজিমকে লক্ষ্য না করে ডক্টর আন্টিকে জিজ্ঞেস করল, হায়েত আন্টি, জান্নাতকে দেখলেন, কি হয়েছে কিছু বুঝলেন? ডক্টর আন্টি, রিল্যাক্স, হায়েত আমি দেখছি তো বলেই ডক্টর আন্টি তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এরই ফাঁকে আজিম হায়েতের একটু নিকটবর্তী হলো। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আজিম আপু, মেয়েটি কি হয়েছে? হায়েত এতক্ষণে আজিমকে দেখল। কোনো প্রতিক্রিয়া না দিয়েই অন্যমনস্ক হয়ে বলল, ও গর্ভবতী। গল্প ভাঙ্গা দেবদূত। লেখনীতে রুমি আক্তার রুবি। পর্ব 10। জান্নাতদের বাড়ি ফিরতে প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। হায়াত অনেক বুঝিয়ে শুনিয়ে জান্নাতকে বাড়িতে নিয়ে এসেছে। এই মুহূর্তে হসপিটালেও বেশিক্ষণ থাকা উচিত নয়। তাছাড়া ডাক্তার আন্টি তো বলেছেন, অত্যাধিক দুশ্চিন্তা করার কারণেই
জান্নাত জ্ঞান হারিয়েছিল, চিন্তার সকল নষ্টের মূল। জান্নাত এই মুহূর্তে কে চিন্তামুক্ত থাকতে হবে। কিন্তু কোনো ডক্টর কথায় কি একজন অনাগত সন্তানের মায়ের চিন্তা মকুব হয়? জান্নাতকেও তার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। সে যে এখন দোটানায় পড়ে গেছে, কি করবে, কোথায় যাবে, কিভাবে সমাজের কাছে নিজের অনাগত সন্তানের পরিচয় প্রকাশ করবে, কে যে মেনে নিবে তাদের। এই সমাজে বিনা বাপের সন্তানদের কি কোনো মূল্য আদৌ আছে? এ সমস্ত বাচ্চাদেরকে এক বিশেষ নাম দেওয়া হয়েছে এই ভদ্র সমাজে। তার সন্তানকে বলা হবে নোংরা, অবৈধ। কোনো মা কি এসব মানতে পারবে? 10 মাস 10 দিন গর্ভে বড় করবে, তারপর একদিন জন্ম দেবে, আর সমাজ তাকে নোংরা বলবে। আচ্ছা, কোনো সংবেদন অনুযায়ী তার বাচ্চাকে নোংরা বলা হবে শুধু এই ব্যক্তিতে যে সে ধর্ষিতা? কিন্তু এখানে তার দোষ কোথায়? সে তো এই জীবনে পরপুরুষের দিকে চোখ তুলে তাকালো না। তাহলে কেই যখন তাকে ধর্ষণ করা হলো, তখনই এই ভদ্র সমাজের লোকেরা এগিয়ে আসেনি। তাহলে তার সন্তানের বেলায় এই অবিচার কেন? সে তো নিষ্পাপ একটি প্রাণ। জান্নাতের মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু উত্তর পাওয়া কি এতই সহজ? সে আশাও রাখে না। সব প্রশ্নেই কি আর উত্তর থাকে? কখনো কখনো হয়তো থাকে না, আবার কখনো কখনো উত্তর দেওয়ার মতো ব্যক্তিবর্গকেও খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। ডক্টর আন্টিও বলল, এই সন্তান রেখে লাভ কি? তার চেয়ে নষ্ট করে ফেলা উচিত। এসব ধর্ষণ তো রোজকার কোথাও না কোথাও হচ্ছে। সবাই কি আর এরকম পেটে বাচ্চা নিয়ে ঘুরে নাকি? একদিনে কত মেয়ে বাচ্চা নষ্ট করছে, এটা আবার নতুন কি? কিন্তু সমস্ত যুক্তি হয়তো এক জায়গায় এসে থেমে যায়, আর সেটি হলো মা। মায়ের মনের কাছে যে যুক্তি খাটে না। মারা যে নিয়ম বোঝে না, যুক্তি তর্ক বোঝে না, সবার আগে বোঝে সন্তান, তারপর দুনিয়ার মানুষ, তাকে বসবাসরত মানুষ। দরকার পড়লে জান্নাত সমাজের সাথে যুদ্ধ করবে, কিন্তু নিজের সন্তানের ক্ষতি সে করবে না। হায়াতও বেপারোয়া হয়ে বুঝতেছে যাতে জান্নাত এই বাচ্চাটা না রাখে। একে রেখে লাভ বা কি? কিন্তু জান্নাত এত বড় করে একটা পাপ কিছুতেই করতে পারবে না। ওপরে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কেন নিজের সন্তানকে হত্যা করেছ, কি উত্তর দিবে তখন? সে তো এমনিতেই পাপী, আর পাপ তার ধর্মে সইবে না। হসপিটাল থেকে আসার সময় হায়েত কিন্তু বল নিয়ে এসেছে, তাই জান্নাতকে কেটে দিচ্ছে সেই সমস্ত ফল। জান্নাত সেই সংগ্রামে লিপ্ত হয়ে যেখানে শক্ত দরকার আছে। শক্তিশালী হওয়া ব্যতীত এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তাই শক্তি সঞ্চালনের জন্য ভালো মন্দ তো খেতেই হবে। হায়েত কল কেটে দিচ্ছে, তার জান্নাতের দিকে তাকাচ্ছে। মেয়েটা কেমন নিস্তব্ধ হয়ে বসে আছে, ফলগুলোও খাচ্ছে না, নিজের দুনিয়ার মাঝে মতো হয়ে আছে। হায়াত, জান্নাত, ফলগুলো খেয়ে ফেল। আর কতক্ষণ এভাবে বসে থাকবি? জান্নাত হয়তো নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো, কিছুটা কাঁপা চোখে হায়েতের দিকে তাকালো।
কিছুটা সময় নিয়ে বলল, খেতে মন চাচ্ছে না, তুই নে খা হায়েত। আমার খাওয়ার জন্য তো আনিনি, তোর জন্য এনেছি, পেটে যেটা আছে তার ভালো চাইতে খেয়ে নে। জান্নাত কিছু বলল না, আপেলের টুকরো মুখে নিল। জান্নাতের চিন্তা তারও আছে, সে না খেলে বাচ্চা পুষ্টি পাবে কি করে? খারাপ লাগলেও তো খেতে হবে। জান্নাতকে খেতে দেখে হায়াত কিছুটা শান্ত হলো, ফ্রি হতে চাইল। তাই সে ঘুরল। হায়াত, জানিস জান্নাত, হসপিটালে এক ভাইয়া আমাদের সাথে কথা বলতে এসেছিল। তোর বাচ্চা আর তোর বিষয় কত প্রশ্ন করল। লোকটা আমার বেশ মনে ধরেছে, কি সুন্দর ব্যবহার। লোকটা তোর দিকে আশ্চর্য নয়নে তাকিয়েছিল, হয়তো লাইন মারতে চেয়েছিল, কিন্তু বুঝতে পারেনি তুই প্রেগনেন্সি নিয়ে বসে আছিস। কথাগুলো বলেই হায়াত হাসতে লাগলো। জান্নাত পাত্তা দিল না। ছেলে মানুষের প্রতি তার আর রুচি আসে না, এদের দেখলেই গা জ্বলে, অস্বস্তি বোধ হয়, ঘৃণা লাগে। শরীরের প্রতিটি রক্তকোষ চিল্লিয়ে বলে, এদের দেখিস না জান্নাত, এরা মানুষ না, এরা জানোয়ার। পশুদের চেয়েও নিকৃষ্ট এদের আচরণ। এরা দৃষ্টির সেরা জীব হলেও পারে এরা সবচেয়ে নিকৃষ্ট। একটি খাবার, একটি সংবাদ যা ছড়িয়ে পড়েছে খুব বেশি সময় লাগে না, যেমন সময় লাগেনি নূরজাহানের খবর ছড়িয়ে পড়তে। নবাব শহরের অবস্থা দেখে কিছু একটা গড়বড় আন্দাজ করে নিয়েছিল। রাস্তায় রাস্তায় চেকিং, অতিরিক্ত মানুষ, সব অদ্ভুত ঠেকছিল তার কাছে। প্রথম এসব গায়ে না মাখলেও একটু পর গায়ে লেগেছিল তার। যখন তার চেকিং পোস্টে এক পুলিশের কাছে নূরজাহানের ছবি দেখতে পায়। কিছু সময়ের জন্য দেখা হলেও নবাব খুব ভালো করেই নূরজাহানের চেহারাটা মনে রেখেছিল। তার ব্যক্তিত্ব অনুযায়ী সব কিছু ভুলে গেলেও মেয়ে মানুষের চেহারা সে খুব সহজে ভুলে না। তাই খবর জানার পর নবাব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কবিরের বাড়ির দিকে। প্রথমে ফোনে সব কিছু বলতে চাইল, কিন্তু কি মনে করে ফোনের কথা বলার সিদ্ধান্ত স্থগিত রাখল। সামনাসামনি দেখে করা বলাটাই বেটার। নবাব কবিরের চোখে ওই মেয়েটিকে নিয়ে একটু আলাদা কিছু দেখেছিল, যা নবাবের বারংবার ভাবছে। কেই বা তার মতো দেখে কবিরের মতো ছায়াও মাথা নাড়ায়। তাহলে হঠাৎ একটি মেয়ের সাথে একই বাড়িতে থাকাটা স্বাভাবিক ঠেকল না। নিশ্চয় বিষয়টি অন্য কিছু। কবির তাকে জীবনেও সব কিছু খুলে বলবে না। এই ছেলে কথা শেয়ার করার টাইপের নয়। সব কিছুতেই তার আস্ত কেন্দ্রিক ভাব, যেটা নবাবের বিরক্তি লাগে। সন্ধ্যার মধ্যেই ভাবটা কিছুটা কেটেছে। আকাশ ঘনিয়ে এসেছে কালো মেঘে। সেই দুপুর থেকেই মেঘ চলাচল করছে, কখনো একটু রোদ, আবার কখনো মেঘ। কবি ড্রয়িং রুমের সোফায় হাতে একটি ট্যাব নিয়ে বসে আছে, কিছু মেল চেক করছে। তার কাছে আসা অধিকাংশ মেইলই ওই ভারত থেকে আসে। তার পিতা যেখানে লঙ্কাকাণ্ড বাঁধিয়েছে তার প্রমাণ এই মেলগুলোই। কবির জানে তাদের এখানে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। তার আগেই হয়তো কবির পাড়ি জমাবে অন্য কোনো দেশে, অন্য কোনো অজানায়। কিন্তু এই প্রত্যাশিতভাবে পাওয়া মেয়েটাকে সে কী করবে? নিজের সাথে নিয়ে যাবে নাকি ছেড়ে দেবে? কবিরের মনের কথা
আন্দাজ করা মুশকিল। সে কি ভাবে সে ব্যতীত আর কেউই বলতে পারে না। কাজ শেষে কবির কিচেনের দিকে তাকালো। ড্রয়িং রুম থেকে কিচেনের সিংহভাগ দেখা যায়। যেহেতু ডোর কাচের, নূরজাহান রাতের জন্য রান্না করছে হয়তো। সেই সকাল থেকেই সেখানেই আছে, কেমন জানি মনমরা হয়ে। মনে হচ্ছে যেন কোনো রোবট। সেই যে কলটায় তার কাল হয়ে দাঁড়ালো। কাছের মানুষের অবহেলা সহ্য করা তো কঠিন। কত মানুষই এই কাছের মানুষের জ্বালায় মরছে। নূরজাহান তো নিমিত্ত মাত্র। কবির, ওই রেড লাইট এরিয়া। কবিরের ডাক শুনে নূরজাহান নিজের সব কাজ ফেলে চট করে চলে আসলো। এসেই কবিরের সামনে দাঁড়ালো। নূরজাহান, কবির, ফ্রিজ থেকে একটি বোতল নিয়ে আসো। নূরজাহান কিছু না বলেই আবার কিচেনে গেল। ফ্রিজ খুলে সবচেয়ে চকচকে ও সুন্দর বোতলটি বের করে আনলো। কবিরের ইশারায় সামনে কাচের ছোট টেবিলটায় রাখলো। কবির, গ্লাস নিয়ে আসো। নূরজাহান বোতলটি সেখানে রেখে আবারও কিচেনে গেল। দেখে মাঝারি সাইজের সুন্দর একটি গ্লাস নিয়ে আসলো। এগুলো সব নতুন। পুরনো দুটি গ্লাস ছিল, কিন্তু নূরজাহান ওগুলো সরিয়ে রেখেছে। এই গ্লাসগুলো তার ভালো লাগেনি। তার কাজ এগুলো শেষ হওয়ার নয়। গ্লাসটি রাখার 9 সেকেন্ডেই কবির আবারও বলে উঠল, কবির, স্ন্যাক্স নিয়ে আসো। নূরজাহান আবার কিচেনে দৌড় দিল। স্ন্যাক বলতে তেমন কিছুই নেই, শুধু কিছু শুকনো খাবার আছে যা কবির কাল এনেছিল। নূরজাহান সেগুলোতেই একটি প্লেটে নিয়ে সাজালো। ওদিকে তার তরকারি হয়তো সেদ্ধ হয়ে গেছে, তাই কবিরকে খাবারগুলো দিয়েই সে আবার কিচেনে চলে গেল। কবির সামনে দাঁড়িয়ে থাকতে তার ঘোর আপত্তি। দেখে শুনে একটা পাগল লোকের সামনে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, যে কথায় কথায় মারে। কিন্তু কবিরই হয়তো নূরজাহানের এই পদক্ষেপ পছন্দ হলো না, তাই আবার ডাকলো। এবার আসার সময় নূরজাহান গ্যাস অফ করে আসলো, কারণ রান্নার তো হয়ে এসেছে, তাহলে আবার গ্যাস জ্বালিয়ে লাভ কি? নূরজাহান, আবার কিছু বলবেন? কবির, তোকে যেতে বলেছিলাম, গেলি কেন? নূরজাহান, না মানে ওই গ্যাসের চুলা ছিল, গ্যাস চালু ছিল তাই। কবির, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ পর্যন্ত না আমি যেতে বলছি। নূরজাহান কিছু বলল না, বলার সময়ও পেল না। তার আগেই ঝড়ের বেগে নবাব বাড়িতে প্রবেশ করল। সে ডোর লক জানে, তাই যে কোনো সময় এই ছেলে চলে আসে কবিরের কাছে। কবির এই মুহূর্তে যেন নবাবকে দেখে খুশি হলো না, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই ছেলে হুটহাট বাড়িতে আসা তার পছন্দ হচ্ছে না। কবিরকে অপেক্ষা করে নবাব এসে সোজা নূরজাহানের হাতে কবজি ধরল। চোখে আগুন দিয়ে জিজ্ঞেস করল, নবাব, ওই মেয়ে কে তুই? হঠাৎ এমন কাণ্ডে নূরজাহান কিছুটা ভয় পেল। পিছিয়ে যাইল, কিন্তু পারল না। নবাব খুব শক্ত করে তার হাতখানা ধরে রেখেছে, তাই চাইলেও ছাড়িয়ে নিতে পারছে না। না, নবাব ছাড়ছে। হঠাৎ এমন কিছু হবে কবির হয়তো আশা করেনি, তাই বসে থেকে উঠে এক ঝটকায় নবাবকে দূরে ঠেলে দিল। নবাব বেশ কিছুটা পিছিয়ে গেল। কবির রক্ষ কণ্ঠে বলল, কবির, সমস্যা কি তোর? ওর হাত ধরছিস কেন? নবাব, কবির, তুই জানিস না এই মেয়েটা কে? পুরো ঢাকা শহরে পিঁপড়ার মতো ওর এই আজিম পাটুরিয়া এই মেয়েকে খুঁজছে। আর তুই বলছিস হাত কেন ধরছি?
তুই জানিস এটা কার মেয়ে? কবির নিজের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল, শীষ আস্তে, ধীরে কথা বল। জানিস শোরগোল আমার পছন্দ না। এখন বল কি বলার জন্য এসেছিস? নবাব শান্ত হলো। এতক্ষণে নূরজাহানের পিছনে তার শার্ট ধরে সিঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তার বুঝতে বাকি নেই যে আজকে তার কপালে দুঃখ আছে। তার পরিচয় জানার পরেই তাকে বাড়ি থেকে বের করে দিবে। নবাব, তুই জানিস সকাল থেকেই কয়েকজন এই মেয়ের ছবি নিয়ে তাকে কুত্তার মতো খুঁজছে। তাদের সাথে পুলিশও আছে। আর তুই এই মেয়েকে এখানেই বা রেখেছিস কেন? এবার কি এদেশে পুলিশের সাথেও গ্যাঞ্জাম করতে চাস? কবির, বলা শেষ না আরও বাকি আছে? নবাব, মানে? মানেটা খুব সোজা। বলা শেষ হয়ে গেলে থাকলে আসতে পারিস। নবাব, আরে ভাই, আমজাদ পাটুরিয়া ছেলে খুঁজছে। কেন এটারে এখানে রেখেছিস? কবির, ওর পরিবার মন্ত্রী হোক, তাতে আমার কি? নবাব বিরক্তিত হলো। এই ছেলে এত ভাবছাড়া কেন? সব কিছুতেই তার এমন বেপারোয়া আচরণ। নবাব, ও এসব বাদ দিয়ে বলতো, এই মেয়েকে এখনো রেখেছিস কেন? কোনোদিন তো তোকে মেয়েদের আগে পিছে ঘুরতে দেখলাম না। তাহলে আজকে এত পরিবর্তন মানে কি? কবিরের কাছে বিরক্তি লাগলো কথাবার্তা। পিছনের দিকে তাকিয়ে দেখল এখনো নূরজাহান তার শার্ট ধরে দাঁড়িয়ে আছে। তাই নবাবকে অপেক্ষা করে নূরজাহানকে উদ্দেশ্য করে বলল, কবির, এখান থেকে সোজা আমার রুমে যাবি। তোকে যেন রুমের বাইরে না দেখি। নূরজাহান একবার কবিরের চোখের দিকে তাকালো। কিছু না বলে সে কবিরের কথা মতো উপরে চলে গেল। নূরজাহানকে উপরে যেতে দেখে কবির আরাম করে সোফায় বসল। নূরজাহানের আনা গ্লাসে কোমল পানীয় ঢেলে তাতে ঠোঁট ছোঁয়ালো। গ্লাসটি হাতে রেখেই সোফায় হেলান দিয়ে আস্তে ধীরে বলল, কবির, তোর সমস্ত প্রশ্নের উত্তর হলো আমার বিয়ে হয়েছে ওর সাথে, তাই নিজের কাছে রেখেছি। নবাব, কি? কথাটি নবাব প্রায় চেঁচিয়েই বলল। কবির, আর বিয়ে অসম্ভব? সে কেন হঠাৎ বিয়ে করবে? টাকা দিলে মেয়ের অভাব এদেশে? তাহলে বিয়ে করার দরকার কি? নবাব মনে হলো কবির তার সাথে মজা করছে, কিন্তু সে তো মজা করার মানুষ নয়। নবাব, তুই মজা করছিস, রাইট? কবির, কোন দুঃখে তোর সাথে মজা করব শুনি? নবাব, মানে তুই সত্যিই বিয়ে করেছিস? কেন, কবে, কখন, কিভাবে? কবির, বলতে ইন্টারেস্ট নেই, এখন ভাগ এখান থেকে, আর না হলে আমার বাড়িতে আসবি না। নবাব, হুজুর বল্লা পাইছিস আমারে? আমি কোথাও যাব না এখান থেকে। কাল বের হয়ে করে দিয়েছিস বলে কি নিজেকে মহান মনে হচ্ছে? আজকেও এখান থেকে আমাকে ইসরায়েলও নিয়ে যেতে পারবে না। কবির, ঠিক আছে, তুই এখানে বসে থাক, মাল খা, আর ইসরায়েলের অপেক্ষা কর। আমি ঘরে গেলাম। বলেই কবির গ্লাস হাতে রেখে উপরে চলে গেল। নবাব তাকিয়ে থাকলো শুধু, কিছু বলতে পারল না। কিন্তু আজকে সে এখান থেকে যাবে না। নূরজাহান কবিরের রুমে বসে আছে, আর ভাবনা হয়ে স্থগিত হয়ে রয়েছে। চোখ ঝাপসা হয়ে আসছে ভয়ে। পাটুরিয়া বাড়ির সবাই তাকে খুঁজতে খুঁজতে এখানেও পৌঁছে যাবে সেটা ভাবেনি। তাহলে এত দূর এসে লাভটাই বা কী হলো যদি আবার সেই কবরে যেতে হয়? সে কিছুতেই আর সেখানে যাবে না। ওই জানোয়ারদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দরকার পড়লে সে আবার পালিয়ে যাবে, তবুও সেখানে যাবে না। কবির মানুষটা তাকে মারলেও এই মুহূর্তে বর্ষার লোক বলে তিনিই আছেন।
নূরজাহান দরকার পড়লে এই লোকের পায়ে পড়বে, তবুও যেন তাকে আর পাটুরিয়া বাড়িতে ফিরে যেতে না হয়। ওইখানে সে বাঁচতে পারবে না, হয়তো দম বন্ধ হয়ে মারা যাবে। মরতে হলে সে এখানেই গলে পচে মরবে, তবুও সে সেখানে যাবে না, কোনো দিনও না, কখনো না। নূরজাহানের ভাবনার মাঝেই কবির দরজা খুলে ভিতরে ঢুকলো। নূরজাহান একটা শুকনা ডুব গিলল। কবিরের চোখের দিকে রাগী আগুন বেরোবে বেরোবে অবস্থা। নূরজাহানের চোখ দিয়ে আপনা আপনি গরম জলের মতো অশ্রু গড়িয়ে পড়ল। কেন তার জীবনটা এত কঠিন? বিধাতা তার ভাগ্যে কি সব দুঃখ লিখে রেখেছে? কবিরের হাতের মুঠোয় থাকা গ্লাসটি হয়তো একটু পর ভেঙে যাবে। ভাঙ্গারই তো কথা, কবিরের রাগের যে প্রকাশ প্রাণহীন সেই বস্তুটির উপর দিয়ে যাচ্ছে। কবির একটু এগিয়ে আসতেই নূরজাহান বিছানা থেকে উঠে পিছিয়ে গেল। তার ভয়ে যে প্রাণ যায় যায় অবস্থা। এটা দেখেই বোঝা যাচ্ছে কবির নিজের রাগকে সংযত করতে পারল না। তার দ্বারা এই একটি কাজ জন্মের পর থেকেই হয়নি। রাগে ক্ষোভে তার গা রিড় রিড় করছে। কিছু করতে না পেরে হাতে থাকা গ্লাসটি সজোরে দেওয়ালে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো হয়ে গেল। নূরজাহান ভয়ে চোখ বন্ধ করে দিয়েছে। কবির বিছানায় গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। ছোটবেলা থেকেই তার এই মাইয়া মানুষের গ্যাঞ্জাম পছন্দ নয়, বিরক্তিকর লাগে। এই মেয়েকে তার আর মারতেও মন চাচ্ছে না। এই মেয়ের শরীরে হাজারো জায়গায় ক্ষত। প্রথমে অতটা খেয়াল না করলেও আজকে সকালে থ্রি পিস পরার পর লক্ষ্য করেছে থ্রি পিসটির পিঠটা কিছুটা খোলা এবং ফিতা থাকায় খুব স্পষ্ট দেখা যাচ্ছে কালো সব আঘাতের চিহ্ন। মেয়েটা যে শারীরিকভাবে যথেষ্ট পরিমাণের অত্যাচারিত হয়েছে, এটাই হয়েছে তার প্রমাণ। কবির প্রথমে মনে করেছিল এসব হয়তো তার দেওয়া আঘাতের চিহ্ন, কিন্তু সে তো নূরজাহানের পিঠে মারেনি। তাহলে? কবিরকে হঠাৎ শুয়ে পড়তে দেখে নূরজাহান কিছুটা সাহস পেল। দূরে থেকেই বলল, প্লিজ আপনি আমাকে ওদের কাছে দিয়েন না। আপনি যাই বলবেন আমি তাই করব। সত্যিই তাই করব, শুধু আমাকে দিয়েন না। কবির চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, আজিম পাটুরিয়া ছেলেটা কে হয় তোমার? নূরজাহান তাচ্ছিল্য স্বরে বলল, আমার জন্মদাতা বড় সন্তান পছন্দ নয়, ঘৃণা লাগে। আমার কাছে থাকলেও এটাই আছে, জীবনেও এখন থেকে যেতে পারবে না। আমার কেউ নেই, যাওয়ার মতো জায়গাও নেই, কোথায় যাব? কবির বিছানায় থেকে উঠল, বাহিরে যেতে যেতে বলল, ক্ষুধা লাগছে, খাবার দে। আর বাহিরে এই বালের জামা পরে আসবি না। কবির দরজায় পা রাখার আগে নূরজাহান তাড়াহুড়া করে বলল, আপনি কি আমাদের ওদের কাছে দিয়ে আসবেন? এখনো ভাবিনি, 5 মিনিটের মধ্যে কাপড় চেঞ্জ করে নিচে না আসলে দিয়ে আসব। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।